আজকে আমরা আবারও লাইভ টক শো নিয়ে আসছি, বিষয় বাংলাদেশ ব্যাংকিং ও মানবাধিকার। আজকে আমাদের আলোচনার সাথে সভাপতি হিসেবে আছেন জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান এবং এনএচআর টিভির পরিচালক প্রফেসর মোহাম্মদ নজরুল ইসলাম তামিজি, এবং আমাদের সাথে যুক্ত আছেন আজকের অতিথি হিসেবে এবং মুখ্য আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত সিনিয়র প্রফেসর অধ্যাপক ডক্টর আব্দুল জলিল চৌধুরী। সাথে আছেন আমাদের শাহজালাল ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নাজির আহমেদ। আমাদের সাথে আরো একজন যুক্ত হবেন, আমরা আশা করি তাকে আমরা পেয়ে যাব অনলাইনে। তিনি আমাদের সাথে কিছুক্ষণ যুক্ত হবেন মতিউল মাওলা, তিনি উপপরিচালক ও সমাজ কল্যাণ সম্পাদক জাতীয় মানবাধিকার সোসাইটি কুষ্টিয়া। তো আমরা আজকে বাংলাদেশের যে ব্যাংকিং অবস্থা এবং এই ব্যাংকিং অবস্থায় আমাদের মানবাধিকার এই ক্ষেত্রে কতটুকু আমরা অর্জন করতে পারলাম, বা ব্যাংকিং অবস্থাটা এই করোনাকালীন সময়ে কিভাবে মানুষকে সেবা দিয়েছে বা কতটুকু সেবা পেলাম, এই বিষয়টা আমরা আজকে জানবো আমাদের আজকের মুখ্য আলোচকের কাছ থেকে। তবে তার আগে আমি চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনার সভাপতি এবং এনএচআর টিভির পরিচালক জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ নজরুল ইসলাম তামিজির কাছে আজকের বিষয় সম্পর্কে সংক্ষেপে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাকে শুনছেন আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকে যিনি মুখ্য আলোচক হিসেবে আছেন জনাব ডক্টর আব্দুল জলিল চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিআইডিএম এর সাবেক পরিচালক এবং ব্যাংকিং বিষয়ে অর্থনীতি বিষয়ে বিশেষজ্ঞ। আমাদের সঙ্গে যুক্ত আছেন জনাব নাজির আহমেদ, আমাদের সঙ্গে যুক্ত আছেন তিনি শাহজালাল ইসলামী ভাইস প্রেসিডেন্ট এবং বিজয়নগর শাখার ইনচার্জ। আজকের অনুষ্ঠানের সঞ্চালক নাজনীন আক্তার বিউটি, আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের যে ব্যাংকিং যে সেক্টর, ব্যাংকিংটা কেন? ব্যাংকিং কি শুধুমাত্র বিজনেসের জন্য, নাকি মানুষের জন্য, নাকি মানবতার জন্য, নাকি রাষ্ট্রের জন্য? রাষ্ট্রের জন্য ব্যাংকিংটা কি পরিমাণ প্রয়োজন? আজকে কিন্তু আসলে সময় এসেছে যে ব্যাংকিং নিয়ে চিন্তা ভাবনা করার। আমি মনে করি সময়, বিশেষ করে প্যান্ডামিক সিচুয়েশন, আপনারা সকলে জানেন এবং সকলে অবগত আছেন যে নাও আমরা কিন্তু একটা প্যান্ডামিক টাইম অতিক্রম করতেছি। এবং এই প্যান্ডামিক টাইমে যখন সাধারণ ছুটি ছিল তখন কিন্তু আমরা দেখেছি যে কিভাবে সাধারণ ছুটির সময় ব্যাংক কর্মকর্তারা এবং ব্যাংকের স্টাফরা কাজ করেছেন মানুষের জন্য। বিশেষ করে আর্থিক লেনদেন ব্যাংকে, আমি নিজেও কয়েকবার ব্যাংকে আমাকে যেতে হয়েছে এবং আমি দেখেছি যে ব্যাংকে তারা যে ফ্রন্ট লাইনার, যেটাকে আমরা বলি যে সম্মুখ যোদ্ধা করোনাকালীন সময়ে, এই সম্মুখ যোদ্ধা হিসাবে ব্যাংকাররা যে কাজ করেছেন সে কারণে বাংলাদেশের সকল ব্যাংক কর্মকর্তা এবং যারা আছে তাদেরকে আমার শ্রদ্ধা। শুধুমাত্র ব্যাংকাররা কাজ করেছেন তা নয়, যেহেতু আজকের আমাদের আলোচ্য বিষয়টাই বাংলাদেশ ব্যাংকিং ও মানবাধিকার, সে কারণে আমি ব্যাংকিং সেক্টরের কথা বলছি। তো আমাদের যেহেতু জনাব আব্দুল চৌধুরী আছেন, তিনি বিশেষজ্ঞ এবং তিনি কুকুর বক্তা, আমি আসলে তার সাথে কথা বলবো। তিনি আমাদের প্রিয় মানুষ, প্রিয়জন। পাশাপাশি নাজির আহমেদ ভাই দীর্ঘদিন যাবত আমাদের সঙ্গে আছেন, তো তিনিও একজন ব্যাংকার, আমরা তারও অনুভূতি শুনবো। আমি শুধু যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই বর্তমান সিচুয়েশনে ব্যাংকের কোনো দায় আছে কিনা, ব্যাংক কর্মকর্তাদের কোনো দায় আছে কিনা, বা ব্যাংকের তারা কি ভাবছে, ব্যাংকাররা কি ভাবছেন, আমাদের অর্থনীতির সঙ্গে মানবাধিকার সম্পর্কটা কি, আমাদের বাংলাদেশের ব্যাংকিং ও মানবাধিকার যে কিভাবে আমরা রিলেট করতে পারি এবং কিভাবে ব্যাংকিং সেক্টরটা আমাদের মানবাধিকারকে আরো ডেভেলপ করতে পারে, অথবা ব্যাংকিং সেক্টরকে আসলে মানবাধিকারের জন্য প্রয়োজন, আসলে কি ব্যাংকিং কার্ড প্রয়োজন আছে, বা ব্যাংকিং যে প্রচলিত ব্যাংকিং, এই প্রচলিত ব্যাংকিংকে আসলে আমাদের জন্য প্রয়োজন। এখন আমরা বাস করতেছি আলট্রা মডার্ন এজে, আমরা বলতেছি ডিজিটাল এজ, তাহলে কেন আমাদেরকে এখনো কাগজের নোট গুনতে হচ্ছে, কেন আমাদেরকে ব্যাংকে যেতে হচ্ছে, কেন আমরা এই আমাদের জন্য কারেন্সির জন্য ব্যাংকে টাকা জমা যেতে হচ্ছে, যে এই বিষয়গুলো আমরা সেবা কিভাবে বেশি করে পেতে পারি, বা আমাদের কিভাবে আমরা ব্যাংক থেকে মানবাধিকারের সেবাটা পেতে পারি, মূলত হিউম্যানিজম সেবাটা পেতে পারি, মানবিক মূল্যবোধ কি ব্যাংকের কর্মকর্তাদের করা উচিত কিনা, বা ব্যাংকের সমাজ সেবা এগিয়ে আসবেন কিনা ব্যাংক কর্মকর্তারা, এই বিষয়গুলো কিন্তু আমাদের আজকে ভাবনার বিষয়।
আমি মনে করতেছি যে যেহেতু ব্যাংকিং সেক্টর হচ্ছে আমাদের অর্থনীতির একটা তালিকা শক্তি, আমরা বলতে পারি যে আমাদের বাংলাদেশ কেন বিশ্বের যে কোনো দেশের অর্থনীতির তালিকা শক্তি ব্যাংকিং। এখন ব্যাংক ছাড়া অর্থ ব্যবস্থা চিন্তাও করতে পারি না আমরা। আমরা যদি ঐতিহাসিক কারণে কথা চিন্তা করি, যখন ব্যাংক ছিল না তখন কথা চিন্তা করলে আমাদের গা শিউরে ওঠে যে এখন এই যে এই ব্যাংকিং এর যে প্রবলেমটা আমরা এখন ফেস করছি বা আমাদেরকে ফেস করতে হচ্ছে, যে এখন যে অনলাইন ব্যাংকিং সিস্টেমটা এটাকে কিভাবে আরো বেশি করে স্কাই ব্যাংকিং, যেমন স্টেট ব্যাংক স্কাই ব্যাংকিং এর যে সিস্টেম চালু আছে বা অন্য ব্যাংকগুলো অনলাইন ব্যাংকিং করে, এটাকে আরো কিভাবে আরো বেশি উপযোগী করা যায়, মানে মানুষের উপযোগী করা যায়, কিভাবে আরো বেশি এটাকে সময়োপযোগী করা যায়, এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমি আসলে আশা করবো। তো আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নজরুল ইসলাম তামিজি স্যারকে। এবার আমাদের আজকের বাংলাদেশ ব্যাংকিং ও মানবাধিকার এই আলোচনা বিষয়টির মুখ্য আলোচক হিসেবে যিনি আছেন, তিনি দীর্ঘদিন ধরেই ব্যাংকিং লাইনে ছিলেন। তিনি বিআইবিএম এর সাবেক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। কাজেই তিনি এই বিষয়টায় অত্যন্ত দক্ষ আমরা জানি, এবং তিনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়েরও প্রফেসর, অত্যন্ত সিনিয়র প্রফেসর ডক্টর আব্দুল জলিল চৌধুরী। আমরা তার কাছ থেকে শুনবো আজকের এই ব্যাংকিং অবস্থাটা এবং তার সাথে মানবাধিকার, এই দুটোর সম্পর্ক আমরা আজকে জানবো। ধন্যবাদ এনএচআর টিভির কর্তৃপক্ষকে এবং আমাদের আজকের সভাপতি তামিজি ভাই এবং অন্য দুজন আলোচক আছেন ব্যাংকার ভাই, তাদেরকে এবং যিনি সঞ্চালক আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামটার আয়োজন করার জন্য। তো যে টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, আমি আগে একটু আমার এরিয়াটাকে একটু ফিক্স করে রাখি। আমি একাডেমিক্স হিসেবে বিষয়গুলোকে বলার চেষ্টা করব। আমি তো প্র্যাকটিক্যালি ব্যাংকিং করি না, আমি হয়তো ব্যাংকের কর্মকর্তাদের পড়াইছি বা গবেষণা করেছি, কিন্তু যারা ব্যাংকে কাজ করেন তাদের আরো বেশি অভিজ্ঞতা আছে। তবে আমি একাডেমিক সাইড থেকে এবং অবজারভেশন থেকে বলবো। প্রথমেই বলে রাখি যে বাংলাদেশ জন্ম লগ্নের সাথে ব্যাংকিং সেবার যে কমিটমেন্টটা ছিল সেটার প্রেক্ষাপটটা একটু তুলে ধরি। আপনারা অবগত আছেন যে আমাদের পাকিস্তান আমলে 6 দফা এবং 11 দফায় বঙ্গবন্ধু বা আওয়ামী লীগ মানবাধিকার বাস্তবায়নের স্বার্থে কিন্তু ব্যবসা বাণিজ্য সম্পর্কে অনেকগুলো কমিটমেন্ট করেছিলেন, এবং 70-এর নির্বাচনেও কিন্তু কমিটমেন্ট ছিল যে উনি জাতীয়করণ করবেন ব্যাংক, বিমা, বাণিজ্য এসব প্রতিষ্ঠানগুলোকে জনগণের স্বার্থে, জনগণের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে, যেন সবাই লোন পায়, সবাই যেন ব্যাংকে টাকা রাখতে পারে, সবাই যেন ব্যাংকে যেতে পারে, সবাই যেন ইন্স্যুরেন্সের সুযোগ সুবিধা পায়। এবং 71-এর স্বাধীনতা যুদ্ধের পরে 72 সনে এসে ব্যাংকগুলোকে জাতীয়করণের অধীনে আনা হয়। তখন কোনো প্রাইভেট ব্যাংক ছিল না, এবং সেই জাতীয়করণের সাথে সাথে ব্যাংকগুলো গ্রামে বা গ্রামাঞ্চলে যাওয়ার চেষ্টা করলো এবং গ্রামে পুঁজি সরবরাহ করার জন্য ব্যবস্থা নিল এবং নানা রকম স্কিম চালু করলো। এবং তার মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা বলে রাখি যে বাংলাদেশ কৃষি ব্যাংক যেটা, এটা প্রত্যেকটা ইউনিয়নে ব্রাঞ্চ ছিল। বাংলাদেশে স্বাধীনতার পরপর প্রত্যেকটা ইউনিয়নে ব্রাঞ্চ পাঠানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কেন পাঠাইছে তো মানুষ যাতে তার দরজার কাছে ব্যাংকের সেবাটা পায়। আমরা কিন্তু এখন দরজার কাছে ব্যাংকের সেবা পাই, শুধু কৃষি ব্যাংক না, প্রাইভেট ব্যাংকের লোকজনরা আমাদেরকে দরজায় এসে সেবা দিয়ে যায়। এটা অস্বীকার করার জন্য আমি দুইটা কেস আপনাদেরকে দিলে বিষয়টা পরিষ্কার হবে। তো কৃষি ব্যাংক তখন প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে কাজ করার উদ্যোগ নিল এবং মানুষকে উদ্বুদ্ধ করলো। এবং তখন একটা প্রোগ্রাম ছিল সরকারের প্যারালাল, স্বনির্ভর আন্দোলন, তাকেও সাপোর্ট দিল কৃষি ব্যাংক এবং অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলো যেগুলো জাতীয়করণ করা হয়েছে। পরবর্তীতে বঙ্গবন্ধু হত্যার পরে এই প্রক্রিয়াটা ব্যাহত হয় এবং কৃষি ব্যাংক আর গ্রামে খুব একটা বেশি ইউনিয়ন পর্যায়ে যাওয়ার সুযোগ পেল না। যে কটা জায়গাতে গিয়েছিল বা যতটুকু যাওয়া হয়েছিল সেটা আবার 1985 মানে 1985 সনে এরশাদ সাহেব ওই ব্যাংকগুলোকে ক্লোজ করে নিয়ে আসেন এবং উনি কৃষি ব্যাংকে ভেঙে দুটো ভাগ করে, একটা হচ্ছে রাকাব আর একটা হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এটা উনি কেন করেছেন এটা উনি শুধু ভালো জানবেন, এটা আসলে আমরা গবেষণা করে কিছু পাই নাই। তবে আমরা গবেষণা করে প্রস্তাব দিয়েছিলাম যে ব্রাঞ্চগুলো গ্রামে গিয়েছে, তারা গ্রামে কাজ করুক মানুষের সাথে,
অন্তত রেকারিং বা অপারেটিং কস্টটা তো তারা তুলতে পারবে। কিন্তু সেই ব্রাঞ্চগুলোকে যখন ক্লোজ করে শহরে বা হেডকোয়ার্টারে নিয়ে আসলো, তখন হেডকোয়ার্টারের খরচ কিন্তু বেড়ে গেল। যাই হোক, আমি এটা বললাম যে কমিটমেন্ট ছিল বাংলাদেশ স্বাধীনতার সাথে ৭১-এর যুদ্ধে এবং ৭০-এর নির্বাচনের কমিটমেন্ট বাস্তবায়ন করার জন্য একটা উদ্যোগ ছিল, মহৎ একটা উদ্যোগ ছিল। তো সেটা তো আপনার কার্যকর করা গেল না অনেকগুলো কারণে। এখন আসেন আমি আরেকটি আন্তর্জাতিক পর্যায়ের কথা বলে রাখি। জাতিসংঘ ১৯৯৬ সনে একটা ডিরেক্টিভসে অনেক দেশের সিগনেটরি ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন যিনি আছেন শেখ হাসিনা, উনিও সেই ডিরেক্টিভসে ছিলেন 96 ওনার প্রথম শাসনামলে। সেটা হচ্ছে যে ক্রেডিট ইজ এ হিউম্যান রাইট। ওই ডকুমেন্ট হচ্ছে ক্রেডিট ইজ এ হিউম্যান রাইট। ঋণ পাওয়ার অধিকার সবাই রাখে। আগে ব্যাংকগুলো বড় লোকদেরকে সাপোর্ট দিতে, আমরা পাকিস্তান আমলে শুনেছি 22 পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য ব্যাংকগুলো তৈরি করা হয়েছিল। ব্যাংকগুলো তাই করতো আসলে। গবেষণায় দেখা যায়, অনেক পিএইচডি থিসিসে দেখা যায় যে 22 পরিবারকেই এই ব্যাংকগুলো তখন সেবা শুশ্রূষা করেছে। জনগণকে সেবা দেওয়ার মতো কোনো সুযোগ তারা তৈরি করতে পারে নাই। ডিরেক্টিভ হিসাবে আসে, কিন্তু বাংলাদেশ কিন্তু মানবাধিকার বাস্তবায়নের জন্য আগে থেকে কাজ শুরু করেছে। আমি দু একটা উদাহরণ দিচ্ছি। এই প্যান্ডেমিক বা করোনা ভাইরাসটা পরে বলবো। এখানে অধিকার বাস্তবায়নের জন্য ব্যাংকের কর্মকর্তারা ব্যাংকের যে সেবা খুব ব্যাপকভাবে মানুষের দরজায় কিন্তু তারা পৌঁছেছে, এটা অস্বীকার করার জন্য নাই। তবে আমি দু একটি কথা বলি, যেমন মাইক্রো ক্রেডিট, এটা একটা সোশ্যাল স্কিম থেকে গ্রামীণ ব্যাংক প্রকল্প থেকে উদ্ভাবন করা হলেও ব্যাংক কিন্তু প্রোগ্রামটাকে অ্যাকোমোডেট করেছে লিঙ্কেজ ক্রেডিট হিসাবে, এবং লিঙ্কেজ ক্রেডিট হিসাবে অ্যাকোমোডেট করে ব্যাংক কিন্তু এটাকে মানুষের দরজাতে কিন্তু পৌঁছানোর চেষ্টা করেছে, মানুষ যেন কিছু স্বল্প ঋণ পায়, কাজকর্ম করে খেতে পারে। এবং ওই জন্য ব্যাংকগুলো এনজিওদেরকে ফিনান্স করেছে, এবং কোনো কোনো ব্যাংকের নিজস্ব লিঙ্কেজ ক্রেডিট বা রুরাল ডেভেলপমেন্ট স্কিম থেকে তারা নিজেরাই মানুষের দরজায় কিন্তু গিয়েছে এবং মানুষকে সহযোগিতা করার চেষ্টা করেছে। এই কাজটি একটা বড় একটি কাজ, এবং জগৎ বিখ্যাত আমাদের ব্যাংকগুলো, প্রায় সব সরকারি ব্যাংকই লিঙ্কেজ ক্রেডিট, এবং অনেক প্রাইভেট ব্যাংকের নিজস্ব সেল আছে বা কোষ আছে যেখান থেকে তারা রুরাল ডেভেলপমেন্ট স্কিমে যেতে পারে। আর একটা ব্যাপার হচ্ছে যে অথবা কোনো এনজিও কে তারা টাকা ধার দিতে পারে, যেহেতু এনজিও কর্মকর্তাদের একটা দক্ষতা আছে গ্রামের লোকদেরকে টাকা বন্টন করার ব্যাপারে বা বিতরণ করার ব্যাপারে ঋণ, যেটা ব্যাংক অফিসারদের কিছুটা ল্যাকিং থাকতে পারে, যেহেতু তারা তো আরবানে কাজ করে। সেক্ষেত্রে কিন্তু এক্সটেনশন ঠিকই দিয়েছে, এবং এক্সটেনশন দেওয়ার ব্যাপারে কিন্তু কোনো কৃপণতা করে নাই। এখানে আরেকটি কথা বলে রাখি যে আগে ব্যাংকে কি হতো না হতো এটা কিন্তু জনগণ জানতে পারতো না পাকিস্তান আমলে। ইভেন বাংলাদেশ আমলের শুরুতেও জাতীয়করণ হওয়ার পরে খুব একটা সুযোগ ছিল না জনগণের যে ব্যাংকের কাজকর্মগুলো কি, ব্যাংক কোথায় যায়, কাদেরকে টাকা পয়সা দেয়, কোন কোন স্কিমের জন্য টাকা পয়সা পায়, এগুলো কিন্তু জানার বাইরে ছিল জনগণের। অতটুকু জানান ব্যাংক থেকে দেওয়ার সুযোগ হয় না। কিন্তু আমরা 90 সনের পরে দেখতে পাই এবং 96 সনের পরে দেখতে পাই ব্যাংকগুলো তাদের মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে পিপিজি প্রোডাক্ট প্ল্যানিং গাইডলাইন, অর্থাৎ প্রত্যেকটি স্কিমকে ব্রুশিয়ারের মধ্যে সহজ বাংলায় লিখে ব্যাংক ব্রাঞ্চগুলোতে রেখে দিছে, এবং যে কোনো কাস্টমার বা যে কোনো যদি যায় সে কিন্তু আপনার কিনা বলে এটা পড়ে বুঝতে পারবে এই ব্যাংকে কি কি সেবা তার জন্য রাখা আছে। আগে এটা জনগণ জানার কোনো সুযোগ ছিল না। এটা কিন্তু মানবাধিকার বাস্তবায়নের কিন্তু একটা পর্যায়ে। আমি আগে পজিটিভ কথাগুলো বলছি, পরে আমি দুই একটা নেগেটিভ কথা বলবো, সেটা হচ্ছে ব্যাংকের পলিসি এবং প্রসিডিউরের ক্ষেত্রে। এছাড়াও বাংলাদেশ ব্যাংক সবসময় ভালো কাজটি করতে চেয়েছে জনগণের জন্য, এটা অস্বীকার করার জন্য নাই। তবে আমরা ডিফল্ট কালচারটা দেখতে পাই কিন্তু 82 সনের পরে। বঙ্গবন্ধুর আমলে কোনো ডিফল্ট কালচার ছিল না। ডিফল্ট কালচারটা শুরু হয়েছে বিএনপির আমল থেকে, অর্থাৎ যখন এই শর্ট টার্ম ফান্ডিংটা ব্যাংকের লং টার্ম ফাইন্যান্সিং এ ট্রান্সফার করা হলো, তখনই কিন্তু ডিফল্ট কালচারটা ক্রিয়েট হয়েছে। আমি ডিফল্ট কালচার ন্যাশনাল টিমের মেম্বার ছিলাম এক সময়, আমরা ডিফল্ট কালচার স্টাডি করেছি বিআইবিএম থেকে। আমরা দেখেছি যে ব্যাংক তো শর্ট টার্ম ফান্ডিং করবে, কিন্তু ব্যাংক যদি লং টার্ম ফান্ডিং এ যায় তাহলে ব্যাংক ওই টাকা রিকভার করে বা সে ওই টাকাকে এনে মিসম্যাচিং করে অন্য আরেকটি লাইনে সে টাকা ধার বা টাকা চ্যানেল আউট করার সুযোগটা তার কম থাকে। এটি একটা সমস্যা
80 সনের পরে বা ধরেন বিএনপির আমল থেকে বা জিয়াউর রহমান সাহেবের আমল থেকে এটা ইয়ে পরে আমি অত্যন্ত সম্মানের সাথে বলবো সাইফুর রহমান স্যার অনেক দক্ষ একজন অর্থমন্ত্রী ছিলেন। এই কাজটি উনি প্রথম শুরু করেন, কিন্তু উনি কিভাবে এটা শুরু করেছেন সেটা আমি ঠিক জানি না। তবে ওনার সাথে আমি ওনার জীবদ্দশার দুই একবার কথা বলার আমার সুযোগ ছিল, কথাবার্তা বলেছি। তবে ওনার একটা সমস্যা ছিল, উনি অনেক সময় আইডিয়াকে অ্যাকোমোডেশন দিতেন না। তবে খুব স্মার্ট ফাইন্যান্স মিনিস্টার ছিল, উনি অ্যাকোমোডেশন দিতে চাইতেন না আমাদের মতো যারা জুনিয়র কথাবার্তা বলতে চাইতেন। যাই হোক, ওই ডিফল্ট কালচারটা জনগণের অধিকারের ক্ষতি করছে। এই জন্যই ক্ষতি করছে যে ব্যাংকের যে পলিসি, ব্যাংকের যে নিয়ম, কমার্শিয়াল ব্যাংকের যে ধারায় কাজ করে, যে মেথডে কাজ করে, ওই মেথডের বাইরে ছিল লার্জ স্কেল ল্যান্ডিংটা। এই জন্যই আমরা বলি যে মেথড ফলো করা উচিত। যদিও আমি আস্তেই ফলাফল পাবো, দ্রুত ফলাফল পাবো না, কিন্তু মেথড ফলো করলে সবচেয়ে বড় উপকারটা হচ্ছে কি যে আমার ভুল ভ্রান্তিটা হবে না, এবং একটা এস্টাবলিশ প্রসিডিউর ফলো করে আমি যখন জনগণের কাছে যাব, আমি জনগণকে যে টাকাটা ল্যান্ডিং করবো, টাকাটা আমি রিকভার করার সামর্থ্য রাখবো বা রাখতে পারি। এটা আমরা এস্টাবলিশড ওয়েতে ব্যাংকের দেখি। ডিফল্ট কালচারের সাথে এটা লিঙ্ক করলাম। 96 এর পরে 2000 2005 পরে ব্যাংকের এত প্রোডাক্ট এখন জনগণের জন্য। যেমন আমি একটা কথা বলি, বাংলাদেশ ব্যাংকের একটা স্কিম বর্গা চাষী অর্থায়ন। বর্গা চাষীদের জন্য ব্যাংক কখনো অর্থায়ন করতো না, কারণ বর্গা চাষীদের কোনো জমি নাই, তারা মর্টগেজ দিয়ে টাকা নিতে পারতো না। কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু বর্গা চাষীদের অর্থায়নের জন্য আয়োজন করেছে এবং এনজিওদের টাকা ধার দিয়েছে ব্র্যাক এবং জাগরণী চক্রের মতো প্রতিষ্ঠানকে, এবং সরাসরি বিভিন্ন ব্যাংকও কিন্তু, কৃষি ব্যাংক সহ অন্যান্য ব্যাংকও কিন্তু সরাসরি বর্গা চাষীদের অর্থায়ন করেছে। রেজাল্ট এক একজনের এক এক রকম। তারপরেও আমি বলবো যে তারপরে তো তারা জনগণের কাছে, যারা কখনোই টাকা পেত না, সেবাটা পেত না, সেই সেবাটা পাওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক তো আয়োজন করেছে। এছাড়াও অন্যান্য স্কিম, যেমন উইমেনদের জন্য এসএমই এবং মাইক্রো এন্ড স্মল এন্টারপ্রাইজ ফিন্যান্সিং, এই ছোট ছোট ডেফিনেশনের ভিতরে বাংলাদেশ ব্যাংক কিন্তু অনেকগুলি স্কিমকে, পলিসিকে থ্রো করছে, এবং ব্যাংকগুলোকে তারা ঠিক বাধ্য বলবো না, ব্যাংকগুলোকে আগ্রহী করেছে যে তোমরা এই কাজগুলো করলে জনগণ বেনিফিটেড হবে। বাংলাদেশ ব্যাংকের দুটো বড় অ্যাচিভমেন্ট, একটা হচ্ছে যে অ্যাগ্রো ক্রেডিট পলিসি 2010-11, এত ডিটেইল, এটি যদি কেউ পড়ে তাইলে সে বুঝতে পারবে যে ব্যাংকিং এবং জনগণ, অর্থনীতি এবং গ্রামের উন্নয়ন কত ওতপ্রোতভাবে জড়িত। আমি সবাইকে অনুরোধ করি যে বিফোর ডিসকাসিং রুরাল ডেভেলপমেন্ট, এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, প্লিজ রিড দ্য অ্যাগ্রো ক্রেডিট পলিসি অফ বাংলাদেশ ব্যাংক 2010-11। প্রত্যেক বছর তারা এটা করে, এবং ওয়েবসাইটে আছে চমৎকার, সেখানে ডিটেইল স্পেল আউট করা আছে জনগণের কোন কোন স্বার্থে তারা কাজগুলো করবে। এখন ব্যাংকগুলো করে কিনা, ব্যাংকগুলো কেন করে বা কেন করে না, এইটা অবশ্য অডিট অথবা সোশ্যাল অডিট অথবা ইভ্যালুয়েশন করার একটা দাবি রাখে। সেই কাজটি এখনো করা হয়েছে বলে আমার মনে পড়ে না। হয়তো এমআইএস এর রিপোর্টের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য শিডিউল ব্যাংকগুলো তাদের সেন্ট্রালি তারা কিছু তথ্য পেতে পারে, তবে সেটা ডিটেল আমরা দেখতে পাই না। বাট কৃষি ব্যাংকের অ্যানুয়াল রিপোর্টে আমরা দেখতে পাই, বা রাকাবের টুকিটাকি অ্যানুয়াল রিপোর্টে আমরা দেখতে পাই যে জনগণের সাথে তারা দেন দরবার করছে। যেমন ধরেন, রাকাব একটা প্রোগ্রাম নিয়েছে যে সে ক্রেডিট দিবে, তার আগে কৃষকদেরকে সে ট্রেনিং দিবে, ট্রেনিং দিয়ে একটা সার্টিফিকেট দিবে। এটা অত্যন্ত ভালো একটি কাজ। ওই কৃষকটা জানতে পারলো টাকাটা কেন দিচ্ছে, কি কাজে দিচ্ছে, সে কতদিনের মধ্যে টাকাটা ফেরত দিতে হবে, সে যে কাজের জন্য টাকাটা নিচ্ছে সে কাজটুকু করলে সে এটা বিক্রি করতে পারবে কিনা, এটা দেশে এবং বাইরে মার্কেট আছে কিনা, এগুলো কিন্তু ওই ট্রেনিং এর ভিতর থেকে কৃষক কিন্তু জানতে পারে। বাংলাদেশ ব্যাংকের একটা প্রোগ্রাম আছে 10 টাকা ফার্মার্স অ্যাকাউন্ট। এই কাজটিও কিন্তু অনেক বড় একটি কাজ, একটি মহৎ কাজ। আমি যতটুকু জানি যে লক্ষ লক্ষ, ইভেন কোটি পর্যায়ে চলে গেছে, এতগুলো অ্যাকাউন্ট হয়েছে বাংলাদেশ ব্যাংকের এই অর্ডারে। বিভিন্ন ব্যাংক গ্রামে গঞ্জে কিন্তু কৃষকদের অ্যাকাউন্ট করেছে 10 টাকা অ্যাকাউন্ট। তবে সমস্যা হচ্ছে কি, অ্যাকাউন্ট করাটা সহজ, অ্যাকাউন্ট পরিচালনা করাটা খুব কঠিন। এর অপারেটিং কস্ট ব্যাংক ব্রাঞ্চে কিন্তু বেড়ে গেছে, কারণ অ্যাকাউন্টগুলো তো ডিজলভ করা যায় না। অ্যাকাউন্ট করে দিয়েছে, অ্যাকাউন্টে কিন্তু ট্রানজ্যাকশন হয় না। ট্রানজ্যাকশন যদি হতো তাহলে অপারেটিং কস্ট বা রেকারিং কস্টটা কভার করতে পারতো ব্যাংক। তো কৃষকদের যেহেতু ট্রানজ্যাকশন কম হয়, সেহেতু একটু একটু ব্যাংকের পক্ষে এটাকে বহন করা একটু কষ্টকর হয়ে পড়ছে। তারপরেও জনগণের দরজায় যাওয়ার জন্য আমাদের ব্যাংকের কর্মকর্তাদের, ব্যাংকের অফিসারদের বা ব্যাংক পপুলেশনের যে চেষ্টা, এটাকে ধন্যবাদ না দিয়ে কিন্তু পারা যায় না।
আরেকটি কথা বলে রাখি, বাংলাদেশ সরকারের কতগুলো সেবামূলক কাজ আছে, যেমন বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিভিন্ন স্কলারশিপের প্রোগ্রাম, ইভেন সুগার কেন গ্রোয়ারদেরকে টাকা দেওয়া, এইসব কিন্তু ব্যাংক ব্রাঞ্চের মাধ্যমে হয়। জাতীয়করণ করা ব্যাংকগুলো তো করেই, কোনো কোনো জায়গায় প্রাইভেট ব্যাংকও এইসব কাজে কিন্তু সহযোগিতা আসছে। এবং মনে রাখবেন, আমাদের ন্যাশনালাইজ ব্যাংকগুলো এই কাজগুলো গ্রামে গঞ্জে করে, টাকা পয়সা বিধবা ভাতাদেরকে দেয়, এবং কোনো কোনো জায়গা থেকে বিধবাদেরকে তাদের বহন করে আনারও ব্যবস্থা তারা করেছে, যে উনাকে পালকিতে হোক অথবা রিক্সা করে হোক অথবা কোনো কিছুতে ভাড়ায় হোক, ওই মহিলাকে, ওই বিধবাকে যিনি অচল, তাকে এনে ব্যাংকে টাকাটা দিচ্ছে। এবং কোনো কোনো ব্যাংক জায়গাতে গিয়েও টাকা দিচ্ছে, অর্থাৎ ওই জায়গায় পৌঁছেও কিন্তু শনাক্ত করে ঠিক মতো লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের দ্বারা টাকা দিতে কিন্তু চেষ্টা করছে, কোনো কৃপণতা করছে না। কিন্তু মনে রাখবেন, যে টাকাটা ব্যাংক ব্রাঞ্চ দিচ্ছে, এই টাকাটা কিন্তু রিইম্বার্স হতে এজি হয়ে আমাদের হেডকোয়ার্টার থেকে, ন্যাশনাল ট্রেজারি থেকে 2-3 বছর সময় লাগে। এই জন্য ব্যাংক অনেক সময় তার রেগুলার কাজও কিন্তু করতে পারে না। এগুলো জনগণ জানে না, ইভেন অনেক পলিসি মেকিং লোকরাও জানেন না। জানতে চেষ্টা করা দরকার। এই জন্যই যে ব্যাংক কিন্তু নিজের স্বার্থের অনেক ক্ষতি করেও কিন্তু এইসব ভার্নারেবল গ্রুপকে কিন্তু টাকা দিচ্ছে। আরেকটি মানবাধিকার সংক্রান্ত নিয়ম বা পলিসি করেছে বাংলাদেশ ব্যাংক, সেটা হচ্ছে সোশ্যাল ব্যাংকিং। এটা আমরা একসময় কিছু হোমওয়ার্ক করে দিয়েছিলাম বাংলাদেশ ব্যাংকে। সেই হোমওয়ার্ক থেকে বাংলাদেশ ব্যাংক কাজগুলোকে সার্কুলার জারি করেছে। ধরেন এনভায়রনমেন্টাল ও গ্রিন ব্যাংকিং, গ্রিন টেকনোলজিকে অ্যাডপ্ট করার জন্য, জনগণের জন্য মঙ্গল হয়, কল্যাণ হয়, এইসব ক্ষেত্রে কাজ করা। ইটিপিটাও তো আপনার এনভায়রনমেন্টাল ট্রিটমেন্ট পলিসিটাও তো জনগণের স্বার্থে আসছে। পরিবেশ নষ্ট হবে না, জনগণের অধিকারের ক্ষতি হবে না, স্বাস্থ্য ভালো থাকবে, দেশ উন্নত হবে, এবং এটা একটা কমপ্লায়েন্সের মধ্যেও পড়ে। তাহলে দেখা যাচ্ছে যে ব্যাংকগুলো কিন্তু এই সোশ্যাল ব্যাংকিং এর আন্ডারে জানেন কত ক্যাটাগরির লোক কাজ পায়। যারা বেদে তারা ঋণ পাবে, যারা গ্রামে গঞ্জে থাকে মুঠে মজুর, যারা অপ্রচলিত ক্যাটাগরিতে কাজ করে, তাদেরকে টাকা দেওয়ার জন্য কিন্তু ওখানে ওই সার্কুলারে কিন্তু বলা আছে, যেখানে কখনোই টাকা পয়সা দেওয়ার জন্য কোনো নিয়ম ছিল না। আর আপনারা তো জানেন যে আমাদের ব্যাংকিং হচ্ছে বেসিক্যালি মেথোডোলজি, ব্যাংকিং হচ্ছে মর্টগেজ ব্যাংকিং, কিন্তু এসএমই হচ্ছে ক্যাশ ফ্লো বেসড ব্যাংকিং। এই জায়গাটাতে ব্যাংকের একটু সমস্যা, যে ব্যাংক যদিও এসএমই ল্যান্ডিং করছে, ব্যাংক মর্টগেজ নিচ্ছে। নিয়মে বা মেথডে কিন্তু মর্টগেজ করার কোনো কথা হওয়ার আসা উচিত না। এখানে আসবে যে যাকে আমি টাকা দিচ্ছি তার ক্যাশ ফ্লো ভালো কিনা, আমি ক্যাশ ফ্লোকে লিঙ্ক করে টাকাটা দিব। এখানে একটা বড় গ্যাপ আছে ব্যাংকারদের ফিল্ড ওয়ার্ক করা হয় না, বা ব্যাংকাররা যেতে চায় না। বিশেষ করে প্রাইভেট ব্যাংকের লোক খুব বেশি ফিল্ড ওয়ার্ক করতে চায় না, তারা ট্রেড ক্রেডিটের মধ্যে থাকতে চায়, তারা ইনভেস্টমেন্টে খুব বেশি যেতে চায় না। এগুলো তাদের অবশ্য বিজনেস পলিসির মধ্যে পড়ে। তবে একটা জিনিস মনে রাখবেন, আমি তো একাডেমিক সাইড থেকে বলছি, যারা প্র্যাকটিক্যালি ব্যাংকিং করছে তাদের তো কিছু ধরাবাঁধা নিয়ম থাকে, তাদের তো ব্যবসা বাণিজ্য করতে হবে, তারা তো আর আমার কথা শুনলে তার ব্যবসা চলবে না। আমি মনে করি কোন গবেষকের কথা শুনলে যে ব্যাংকিং করতে পারবে তা আমি বিশ্বাস করি না। তবে গবেষকদের কাজগুলো ব্যাংকের পলিসি মেকিং এ হেল্প করে, এটা বলতে পারেন। আসেন আমি এখন ভারতের একটা কেস স্টাডি দিই, যেখানে মানবাধিকার প্রতিষ্ঠা পায়। আপনারা এই বিষয়টা ভাবতে পারেন। আমি যখন সোশ্যাল ব্যাংকিং করার জন্য আমার কাছে লোক পাঠিয়েছিল বাংলাদেশ ব্যাংক থেকে, আমি তখন এই ইনপুট গুলো তাদেরকে দিয়েছিলাম। ভারতে নানা রকম চুরি চামারি করার জন্য লোকজন জেল খাটায়, যেমন ছিচকে চোর, তালা ভাঙা চোর, গ্রিল বা কাটা লোক, এগুলো আমাদের দেশেও আছে। 6 বছর জেল হয়, আবার ছাড়া পায়, ছাড়া পেলে সে আবার এই কাজটা করে। তো ভারতের কয়েকটি জেলে এইসব লোকরা যারা চুরি টুরি করে জেলে আসে, তাদেরকে এইসব তালা ভাঙানোর কাজ শিখায়, তালা চাবি বানানো, তালা বানানো, এবং তাকে অন্যান্য কাজের মধ্যে রেখে তাকে ট্রেন্ড আপ করে তাকে বলে, দেখো তুমি তো চুরি করে জেল খেতে আসছো, এটা তো তোমার সমাজে সম্মান থাকবে না, তুমি তো সমাজে গিয়ে আবার যখন এই কাজ করবে তোমার সম্মানের ক্ষতি হবে, তোমাকে আমরা ব্যাংক থেকে ঋণের ব্যবস্থা করে দিব, তুমি কিন্তু জেলখানা থেকে ছাড়া পাওয়ার পর তুমি তোমার নিজ এলাকায় গিয়ে ছোট্ট দোকান করে কিন্তু এগুলো কাটবা, যে কাজটা তুমি চুরি করতা ওটাকে তুমি বিজনেসে ট্রান্সফার করো। এখন তালা ভাঙা লোকদেরকে, যারা গ্রিল ভাঙতো, যারা নানা রকম ছিচকে চোরের কাজ করতো, তারা কিন্তু জেলখানা থেকে ছাড়ার পর ব্যাংকের ক্ষুদ্র ঋণে অন্যরকম ছোটখাটো পেশাতে তারা কিন্তু এসে সমাজের সম্মানের সাথে কিন্তু বসবাস করা শুরু করেছে। আমি কলকাতার একটা সেবা ব্যাংকের উদাহরণ দিতে চাই। কলকাতা একটা বৃহৎ পতিতা পল্লী,
ওখানে প্রায় 60,000 পতিতার একটা মানে অভয়ারণ্য বলতে পারেন। তারা নানাভাবে সমাজে ডিপ্রাইভ হয়ে সেই পতিতালয়ে আশ্রয় গ্রহণ করেছে এবং তারা অমানবিক জীবন যাপন করে। সেবা একটা এনজিও, তাদের একটা ব্যাংকিং প্রোগ্রাম আছে, ক্রেডিট প্রোগ্রাম। তারা ওখানে পৌঁছে গিয়ে ওইসব মহিলাদেরকে ক্যাম্পেইন করে, অ্যাওয়ারনেস ডেভেলপ করে, তাদেরকে ছোট ছোট ঋণ দিয়ে, তাদেরকে বিস্কিটের দোকান, কসমেটিক্সের দোকান, সেলুন, মানে ওই যে মেয়েদের পার্লার টাইপের ছোটখাটো এইসব করে দিয়ে তাদেরকে আস্তে আস্তে সমাজের মেইন স্ট্রিমে ব্যাংক কিন্তু তাদেরকে নিয়ে আসছে। এটা অনেক মানবিক কাজ। আমরা আমাদের দেশেও আছে পতিতালয়, আমরা ব্যাংকের লোকরা কখনো সাহস করে তাদের কাছে এখন যাইতে পারি নাই। আমি অবশ্য একবার একটা চেষ্টা করেছিলাম একটা ব্যাংকের সাথে কথাবার্তা বলে, তারা অবশ্য একবার রাজি হয়েছিল, পরবর্তীতে আবার তাদের বলে যে আমাদের বিজনেস পলিসিতে সমস্যা, আমাদের অফিসারেরা এতটুকু ফিল্ডে গিয়ে কাজ করার মানে মানসিকতা রাখে না। তবে কোন একটা এনজিওর মাধ্যমে পারতো। এখন তো ইউএনডিপিও আপনারা জানেন যে ফরিদপুরের কোনো পতিতা পল্লীতে কাজ করছে এবং তাদেরকে লিঙ্ক করে ব্যাংক কিন্তু মানবাধিকার এই কাজগুলো করতে পারে। ব্যাংক ক্ষুদ্র ঋণ দিচ্ছে টিউবওয়েল বসানোর জন্য, হর্টিকালচার করার জন্য, হোমস্টে বা গৃহ বাড়িঘরের এলাকাতে। এটা একটা বড় কাজ। যেমন ধরেন ঘরে ফেরে একটা প্রোগ্রাম আছে আমাদের প্রধানমন্ত্রীর, একটি খামার একটি বাড়ি একটি খামার। এই দুটো নাম কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া, কৃষি ব্যাংকে উনি বলছে এবং রাকাবকে বলেছে। এই প্রোগ্রামের সাথে লিঙ্ক করে কিন্তু ব্যাংক চাইলে পরে গ্রামে যারা কখনোই টাকা পয়সা পায় না, ব্যাংক থেকে আসার মতো কোনো শক্তি নেই, তাদেরকে কিন্তু ক্ষুদ্র ঋণ দিয়ে কিন্তু ব্যাংক সেখানে অনেক সহযোগিতা করতে পারে। ঘরে ফেরে একটা মানবিক প্রোগ্রাম। অনেক লোক অনেক কারণে গ্রাম থেকে শহরে চলে আসছে, নদী ভেঙে, এই ভেঙে সেই ভেঙে। গুচ্ছ গ্রাম আছে, আপনারা জানেন, একটা ক্লাস্টার ভিলেজের উপরে ব্যাংক চাইলে পরে কাজ করে। ক্লাস্টার ভিলেজে যারা থাকে তাদেরকে ক্ষুদ্র ঋণ দিয়ে কিন্তু তাদেরকে একটা মানবিক জীবন যাপনের পর্যায়ে কিন্তু নিয়ে আসা যায়। কোনো এনজিও ট্রাই করছে, তবে খুব উল্লেখযোগ্য নয়। ব্যাংক যেটা পারবে সেটা এনজিওর পক্ষে করা ডিফিকাল্ট, কারণ ব্যাংকের স্কেলিটন বা তার যে কাঠামোটা অনেক শক্তিশালী। আমি এখন দুই একটা মানে অন্যদিকের কেস বলি, মানবাধিকার বাস্তবায়ন হয় না। সেটা হয় না কেন? ব্যাংকের পলিসির জন্য। এই জন্য পলিসি করার আগে ব্যাংক দেখতে হবে 96 এর ডিরেক্টিভ অফ ইউনাইটেড নেশনস, যে আমার এই যে পলিসিটা করছি, ক্রেডিট পলিসি অর ইনভেস্টমেন্ট পলিসি, এই পলিসির সাথে আমার মানবাধিকারের বিষয়গুলো, কম্পোনেন্ট গুলো আছে কিনা। এটা তো জন্মগত অধিকার, মানবাধিকার তার জন্মগত অধিকার একজন মানুষের, তো তার এই অধিকারের কোনো ক্ষতি হয় কিনা। আমি দুটো কেস দিচ্ছি। একটা হচ্ছে ধরেন আমাদের দেশের ব্যাংকগুলো দেখা যায় ডায়াগনস্টিক ক্লিনিকে ফাইন্যান্স করে এবং ভালোই রিটার্ন পায়। খোঁজ খবর নিয়ে দেখা যায় সেই ডায়াগনস্টিক ক্লিনিক পরে কি অ্যাবর্শন কেস করে। অ্যাবর্শন কেস যদি করে, এটা তো অমানবিক কাজ, মানবাধিকার তো এখানে বাস্তবায়ন হয় না এবং আনএথিক্যালও, ইমোরালও। তাহলে ওখানে কি ব্যাংক ক্রেডিট দেওয়াটা কি উচিত? ব্যাংকের ওখানে ডিটেইল মনিটরিং বা ইন্সপেকশন থাকার দরকার আছে, বা গভর্নমেন্টের অন্য কোনো এজেন্সি কিন্তু সেখানে ইন্সপেকশন করতে পারে। আর একটি কথা বলি, ভারতের প্রেসিডেন্ট এপিজে আবুল কালাম সাহেব ঢাকায় আসছিলেন। আমার সুযোগ হয়েছিল তার কাজকর্মের সাথে ইনভলভ হওয়ার। ওনারা আসছিলেন, ভারত সরকার তাকে ন্যাশনাল মাইক্রো ফাইন্যান্স ল করার জন্য ওনাকে চেয়ারম্যান করেছিলেন। উনি ঢাকায় তথ্য উপাত্তের জন্য ওনার টিম নিয়ে আসছিলেন এবং তখন আমাদের মহামান্য রাষ্ট্রপতি জিল্লুস স্যারের সাথে উনি দেখা করেছিলেন এক পর্যায়ে, এবং গ্রামীণ ব্যাংক সহ ব্র্যাক অনেক কিছু ভিজিট করেছেন। আমার একটু ছোটখাটো সুযোগ ছিল তার টিমের সাথে কাজের। একটু ওনারা দেখতে চাইছে মাইক্রো ক্রেডিট করে, এটা বড় কথা না। মাইক্রো ক্রেডিট করার কারণে যিনি মাইক্রো ক্রেডিটের বড়োয়ার, তার কোনো অধিকার বা মানবাধিকারের ক্ষতি হচ্ছে কিনা। যেমন চালা নিয়ে আসা, তার গরু ছাগল নিয়ে আসা, তার কিস্তি বা সপ্তাহ দিতে না পারলে তাকে নিপীড়ন করা, এগুলো হয় কিনা। কারণ ভারতে তারা এগুলো যেন না হয় ওইভাবে তারা আইনটাকে তৈরি করবে। বাংলাদেশের মাইক্রো ফাইন্যান্সের অনেক অভিযোগ আছে যে তারা যদি কিস্তি না পায়, সাপ্তাহিক তাদের তোলাটা যদি না পায়, তারা গরু ছাগল নিয়ে আসে অথবা ঘরের বেড়া চালা নিয়ে আসে বা নানাভাবে হিউমিলেট করে, এরকম কথাবার্তা আমরা রেকর্ডে দেখতে পাই। এবং কোনো সময় দেখা গেছে যে কিস্তি দিতে না পারে কেউ আত্মহত্যাও করছে, আমরা পত্রিকার নিউজে দেখতে পাই। এগুলো যেন না হয়, এই জন্য আমরা বলি, বা আমি বলবো, আমার ব্যক্তিগত দায়িত্ব থেকে বলছি, আমরা যখন ব্যাংকিং ঋণের পলিসি করবো অথবা ইনভেস্টমেন্ট পলিসি করবো অথবা ডিপোজিট পলিসি করব, আমরা অতি অবশ্যই দেখবো যে মানুষের অধিকারের কোনো ক্ষতি কিছু এই পলিসির মধ্যে আছে কিনা। সবসময় দেখবেন ব্যাংকের ঋণটা আরবান কনসেন্ট্রিক। আপনাদের বলি 90% ডিপোজিট মোবিলাইজ করে
গ্রাম থেকে, আর 85% বেশি ডিপোজিট লোন হিসেবে যায় শহর অঞ্চলে। এই যদি অবস্থা হয় ব্যাংকগুলোর, তাহলে গ্রাম থেকে আপনি সাক করে আনবেন, শোষণ করে আনবেন, দেবেন টাকা শহরে, তাহলে গ্রামের লোক কি পাবে? এখানে এই ডিসপ্যারিটি কিন্তু মানা যায় না। এই 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 যে ডিসপ্যারিটিটা, এটা কখনো কিন্তু গ্রহণযোগ্যতার মধ্যে আসে। সুস্থ হয়েছেন এই ক্ষেত্রে ব্যাংকারকে এবং ব্যাংকদেরকে অথবা সামগ্রিকভাবে বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমকে ধন্যবাদ দিতে হবে যে তারা মানুষের কষ্টটাকে লাঘব করার জন্য তারা নিজেরা জীবনে ঝুঁকি নিয়ে সেবা নিয়ে দরজায় পৌঁছেছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রণোদনার টাকাটা যথাসময়ে 31 জুলাইয়ের মধ্যে ব্যাংকগুলো কিন্তু ডিসবার্স করছে টু দি রেসপেক্টিভ এজেন্সি। আমি আপাতত এখানেই থাকবো, পরে যখন আবার আপনারা সুযোগ দিবেন আমি কথা বলবো। থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ স্যার। আপনার কাছে আমার একটা কোশ্চেন ছিল, আমি জানতে চাচ্ছিলাম এই বিষয়টা। আমাদের বাংলাদেশে কিন্তু কিছু ফিন্যান্স কোম্পানি আছে, কিছু কোঅপারেটিভ কোম্পানি আছে, যারা কিন্তু মানুষের কাছ থেকে একটা বিশাল অঙ্কের মূলধন তারা নিচ্ছে ডিপোজিট হিসেবে, এফডিআর হিসেবে যে জমা করছে। জমা করার পরে দেখা যাচ্ছে এক সময় কিন্তু সেই কোম্পানিগুলোকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা দেউলিয়া ঘোষণা করছে, বা বিভিন্ন কারণে এই যে জনগণের যে মূলধন, তারা জনগণের মূলধনগুলো যে তারা নিয়ে পালিয়ে যাচ্ছে, এখানে মানবাধিকার যে লঙ্ঘিত হচ্ছে, এই দিকটা কেন আমরা পরে জানতে পারি যে তারা দেউলিয়া হয়ে গেছে, এখন জনগণের টাকা ফেরত দিতে পারবে না? এটা বাংলাদেশ ব্যাংক আগে কেন জানতে পারে না যে তাদের কি অবস্থায় তারা আছে? এটা কেন হয়? এটা কিন্তু একটা আমাদের জন্য বিশাল একটা সমস্যা। আমাদের সাধারণ জনগণ যারা এই ফিন্যান্স কোম্পানিগুলোর কাছে টাকা মূলধন হিসেবে জমা রাখে, এফডিআর হিসেবে জমা রাখে, এবং এক সময় যখন জানা যায় যে এই কোম্পানিগুলো দেউলিয়া হয়ে গেছে, টাকা ফেরত, আমরা জানি আমাদের চোখের সামনে যারা এই ধরনের সমস্যায় পড়েছেন। তা আমি জানতে চাচ্ছিলাম স্যার, বাংলাদেশ ব্যাংক কেন তাদেরকে আগে আইডেন্টিফাই করতে পারে না তাদের অবস্থাটা? প্রফেসর ডক্টর আব্দুল জলিল স্যার, আপনার কাছে আমার এই কোশ্চেনটা ছিল। আমি মানি লন্ডারিং এর কথাটা বলছি। অত্যন্ত দুঃখজনক, আমি মুক্তিযুদ্ধ দেখা একজন মানুষ। এই দেশটাকে যুদ্ধ করে স্বাধীন করা হয়েছে মানুষের কল্যাণ এবং মঙ্গলের জন্য, দেশের সম্পদ রক্ষা করার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে দেশের সম্পদগুলো বিদেশে পাচার হয়ে গেছে এবং যাচ্ছে। এরশাদ সাহেবের আমলে 2000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, এটা বিআইডিএসি রিপোর্ট। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং একটা সেল আছে, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং হতো। এগুলো ট্র্যাকিং এ আসতো না, খুব একটা বোঝা যেত না। কিন্তু পরবর্তীতে যখন ডিফল্ট কালচারটা খুব বাড়লো, ফান্ড ডাইভার্ট করা শুরু করলো মালিকরা তাদের ছেলে পেলেদের, মেয়েদেরকে, মেয়ে জামাইদেরকে বিদেশে প্রতিষ্ঠা করার জন্য দেশের টাকা বাইরে পাঠানো শুরু করলো। জনগণ জানতো না। শেখ হাসিনার সরকার প্রথম 1996 সনে 2018 করলো সংসদে, সেই তালিকার উপরে আমরা ন্যাশনাল স্যাম্পলিং করে আমরা ডিফল্ট কালচার স্টাডি করেছি। ব্যবসায়ীদের একটা যোগ সাজসের মাধ্যমে ব্যাংকের টাকা বা ফান্ডটা ডাইভার্ট হয়ে নানা জায়গায় চলে যায়, এবং এখন তো তীব্রতা আরো বাড়ছে। ধরেন অনলাইন হওয়ার কারণে ডিজিটালি টাকা পয়সা চলে যাচ্ছে, এটা তো নিউজ হয় পত্রিকাতে, এখন আরো ভয়াবহ। তবে এগুলোকে রোধ করার জন্য সেন্ট্রাল ব্যাংকের সুইস অথবা তাদের মানি লন্ডারিং ইউনিট থেকে সার্বক্ষণিক তদারক করা হয়। সমস্যা হচ্ছে একটা জায়গায় যে ব্যাংক যখন লোন দেয় এবং পরে যখন রিশিডিউলিং করে, এই রিশিডিউলিংটা জাস্টিফাইড হচ্ছে কিনা সেটা একটা প্রশ্ন আমারও। সেই রিশিডিউলিংটা জাস্টিফাইড না হয় তাহলে কিন্তু ফান্ড ডাইভার্ট হবার বা ফান্ড বাইরে চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি বলবো লোন পলিসি, লোনের রেগুলেশন এবং রিস্ক গ্রেডিং এবং এটা রিকভারির যে স্টাইলটা, এগুলোকে আরো ক্লোজলি দেখার ব্যাপারে স্মার্ট অফিসার বা কর্মকর্তা তৈরি করতে হবে। তবে বাংলাদেশ ব্যাংক অনেকগুলো উদ্যোগ নিয়েছে। ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট করেছে একটা, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স বাংলাদেশ ব্যাংকের সাথে সরাসরি কাজ করে। অ্যান্টি কারাপশন কমিশন এটার সাথে ইনভলভ হয়েছে, যে দেশে থেকে যদি মানি লন্ডারিং করে টাকা পয়সা পাচার হয়ে যায়, সেই টাকা কিভাবে আপনার উদ্ধার করা যায়। এখানে একটা জিনিস মিস হয়ে যাচ্ছে, বাংলাদেশে কিন্তু প্রচুর সিক ইন্ডাস্ট্রি আছে। ব্যাংক থেকে টাকা নিয়ে সিক হয়েছে তারা, আসলে মালিক সিক হয় নাই, ইন্ডাস্ট্রি সিক হয়েছে। মালিক কিন্তু ঠিকই ভালো আছে, ইন্ডাস্ট্রি তালা বন্ধ হয়ে গেছে, শ্রমিকরা কর্ম হারাইছে এবং দেশের টাকা পয়সা লুটপাট হয়েছে। এগুলো দেখার সময় কিন্তু এখন আসছে, এগুলোকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই।
আমি বলবো মিনিস্ট্রি অফ কোঅপারেটিভের মানে তাদের দুর্বলতা অনেক বেশি। এটা কিন্তু এটা জয়েন্ট স্টক রেজিস্ট্রেশন থেকে তারা রেজিস্ট্রেশন নিয়েছে, এটা কিন্তু কোঅপারেটিভ সোসাইটির কোঅপারেটিভস এর দায়িত্ব, এটা বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব না। তবে এটা যখন মামলা হবে বা লিগ্যাল প্রসিডিংসে যাবে, বাংলাদেশ ব্যাংকের যদি ইনভলভমেন্ট থাকে তখন তাকে দায়ী করা যাবে, এর আগে দায়ী করা যাবে না। যেমন ডেস্টিনি, যুবক, এগুলো কিন্তু অনুমোদন বাংলাদেশ ব্যাংক দেয় নাই। আমি যুবকের বিচার আচারের যে ফ্লোর আমাদের বিআইবিএম এ গঠন করা হয়েছিল, সেই ফ্লোরের অফিসার হিসেবে আমি ছিলাম, ডক্টর ফরাজ স্যার এটার চেয়ারম্যান ছিলেন। উনি যুবকের সমস্ত সম্পদ ফ্রিজ করছে এবং খুব শক্ত হাতে ফ্রিজ করছে, ওনাকে ধন্যবাদ দিতে হবে। এই কাজটি উনি খুব বড় একটি কাজ করেছেন সাহসের সাথে। এটি বাংলাদেশ ব্যাংকের কাজ না, এটা এই জনগণের টাকাটা কোঅপারেটিভ মিনিস্ট্রি বা কোঅপারেটিভস এর ডাইরেক্টর অফ কোঅপারেটিভস এর আইনের দুর্বলতা এবং লোকজনদের দুর্নীতির কারণে কিন্তু এটা হচ্ছে। এটা কিন্তু ব্যাংকাররা এটার জন্য দায়ী না, বা বাংলাদেশ ব্যাংক এটার জন্য দায়ী না। তবে ডিফল্ট কালচার, ফান্ড ডাইভার্ট করা, বাইরে মানি লন্ডারিং করা, ওয়্যার ট্রান্সফার করা, অথবা ডিজিটালি টাকা পয়সা বিদেশে পাঠানো, এগুলো অনেকাংশে ব্যাংকের নেটওয়ার্ক দায়ী। এগুলো অল্প সময় তো আলোচনা করে শেষ করা যাবে না, তবে এগুলোর ব্যাপারে গবেষণা হচ্ছে, প্রস্তুতি নিচ্ছে কিভাবে রোধ করা যায়। ওকে, ধন্যবাদ আজকে আমাদের মুখ্য আলোচক প্রফেসর ডক্টর আব্দুল জলিল স্যারকে। এবার আমি আমাদের আরেকজন আলোচক আমাদের সাথে আছেন, শাহজালাল ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নাজির আহমেদ। আপনার কাছে আমি জানতে চাচ্ছি, যেহেতু বেসরকারি ব্যাংকগুলো কিন্তু এখন বর্তমানে সরকারি ব্যাংকগুলোর চেয়ে ভালো সুবিধা দিচ্ছে, আমরা যেটা দেখে থাকি যে সরকারি ব্যাংকের চেয়ে বেসরকারি ব্যাংকগুলোতে গেলে পরে সাধারণ জনগণ অত্যন্ত সম্মানের সাথে তাদের সেবাটা গ্রহণ করছে। এই বিষয়ে আমি আপনার কাছে জানতে চাবো যে এই যে বেসরকারি ব্যাংকগুলো থেকে বড় বড় প্রতিষ্ঠানগুলো বিশাল বিশাল অঙ্কের লোন নিচ্ছে এবং লোন নিয়ে তারা একটা বিল্ডিং দাঁড় করে দেখা দিচ্ছে যে এইটা আমার প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান বা একটা হসপিটাল দাঁড় করাচ্ছি, এইভাবে আপনাদের কাছ থেকে লোন নিচ্ছে। লোন নিয়ে তারা এক সময় সেটা পরিশোধ করছে না, পরিশোধ না করার কারণে বেসরকারি ব্যাংকগুলোতে জনগণের যে মূলধন বিনিয়োগ হচ্ছে, এক সময় কিন্তু সেই মূলধনটা জনগণ আর ফেরত পায় না। আমরা যতটুকু অর্থনীতির ভাষায় বুঝে থাকি, রিকভার তো একজন দিবে একজন নিবে, কিন্তু দেখা যাচ্ছে যে সাধারণ জনগণের মূলধন আপনারা তাদেরকে ঋণ দিচ্ছেন। এই যে বড় বড় ব্যবসায়ীরা তারা ঋণ নিচ্ছে, কোটি কোটি টাকা তারা ঋণ নিচ্ছে, কিন্তু তারা সেটা রিকভারি দিচ্ছেন আপনাদেরকে, পরিশোধ করছে না, অনেকেই করছেন না। আমার জানা আছে এরকম এক ব্যক্তি, তিনি বলেছেন যে বিভিন্ন ব্যাংক থেকে সে প্রায় 100 কোটি টাকা ঋণ নিয়েছে, কিন্তু সে পরিশোধ করছে না। সে বলে যে আমি তো আর কয়েক বছর বাঁচবো, বড় জোর 10 বছর, তারপরে আমি এগুলো যখন মরে যাবো এগুলো সব দেউলিয়া, আর পরিশোধ করার প্রয়োজন পড়বে না। এই ধরনের কথা তারা বলে থাকে এবং আপনাদের কাছ থেকে তারা কিন্তু ঋণগুলো পাচ্ছে। তা আপনারা এই যে ঋণগুলো দিচ্ছেন, সে একটা ব্যাংক থেকে নেন না, তারা কয়েকটা ব্যাংক থেকে ঋণ পাচ্ছে, তো সেটা আপনারা কিভাবে দেন বা কিভাবে এটা মেনটেন করেন, এই বিষয়টা একটু জানতে চাই। এখানে আমাদের মানবাধিকার একটা প্রশ্ন অবশ্যই থেকে যায়, কারণ তারা যে কোটি কোটি টাকা লোন নিচ্ছে, এই কোটি কোটি টাকাগুলো কিন্তু আমাদের সাধারণ জনগণ কোনো না কোনো ব্যাংকে আপনাদের কাছে রাখছে কোনো না কোনো ভাবে, সেটাই তারা নিয়ে যাচ্ছে এক সময়। এইটা তখন জনগণকে আপনারা কিভাবে ফেরত দিবেন, এই বিষয়টা একটু যদি জানান আমরা খুব উপকৃত হব। ধন্যবাদ আপা, আজকের এই সুন্দর অনুষ্ঠানের আমাদের সকলের প্রিয় অধ্যাপক নজরুল ইসলাম তামিজি ভাই, আমি বিশেষভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকের যে প্রধান আলোচক জলিল স্যার। 2008 সালে বিআইবিএম এ আমি জলিল স্যারের ক্লাস করেছি ট্রেনিং এ, তৌফিক স্যার ছিলেন, জলিল স্যার ছিলেন। স্যারকে আজকে আমি দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে, অনেকদিন পর স্যারকে দেখছি। স্যারের হয়তো খেয়াল নেই, আর স্যারের ক্লাস আমরা করেছি। তো আমি আসলে প্রথমে আমাদের যে সঞ্চালক আপা যে প্রশ্নটা করেছেন তার উত্তর দিয়ে শুরু করতে চাই। আমরা যখন আমাদের ব্যাংকিং পেশাদারিত্বের কথা বলি, আর শুরুতে আমি একটা কথা বলে রাখছি, আমি কিন্তু স্যার সবকিছু হলো ওই গবেষণামূলক কথাবার্তা বলেছেন, খুব সুন্দর সুন্দর শিক্ষণীয় কথা। স্যারের কথাগুলি আমাদের ফলো করতে হবে, আর আমি যে কথাগুলি বলছি সেই কথাগুলি হলো গ্রাসরুট লেভেলের কথা। বিকজ আমি
আমার অল এলং আমার ক্যারিয়ার লাইফ, আমার ফুল ক্যারিয়ারে আমি ব্রাঞ্চ ব্যাংকিং করেছি এবং সেখানে রুরাল এরিয়া, আরবান এরিয়াতে আমি কাজ করেছি। আমি বিভিন্ন ধরনের লোকের সাথে মিশেছি, তাদের সমস্যাগুলি দেখেছি নিজ চোখে, নিজ হাতে হ্যান্ডেল করেছি এবং সেই বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আজকে আমার কথাগুলি বলতে চাচ্ছি। স্যার তো অনেক সুন্দর সুন্দর গবেষণামূলক কথা বলেছেন, স্যারের কথাগুলি আমরা অবশ্যই ফলো করব। যে কথাটি আপনি বলছেন যে বড় বড় যে আমরা ইনভেস্টমেন্টগুলি দিয়ে থাকি, আমাদের ব্যাংকারদের একটা জিনিস আমরা সবসময় মনে রাখি যে আমরা কিন্তু আমানতদার, আমরা আমানতদার। আমানতদারিত্ব অনেক বড় একটা দায়িত্ব এবং খুব ইসলামিক দৃষ্টিকোণ থেকেই বলি অথবা মানবিক দৃষ্টিকোণ থেকেই বলি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, আমানতদারিত্ব। আমরা আমানতদারিত্ব কিভাবে পালন করছি একটু বলি। সেটা হলো, একজন মানুষ, সে সাধারণ মানুষই হোক অথবা অনেক শিক্ষিত লোকই হোক অথবা বড় কোনো ব্যবসায়ী হোক, সে নিজের পকেটে টাকা রেখে নিরাপদ বোধ করাটা, নিজের ঘরে টাকা রেখে নিরাপদ বোধ করাটা, কিন্তু ব্যাংকে টাকা রেখে সে নিশ্চিন্ত থাকে। ব্যাংক কাউন্টারে যদি তার টাকাটা, ক্যাশ টাকাটা, নগদ টাকাটা জমা দিতে পারে, তখন সে খুব নিশ্চিত থাকে। এটা আমাদের যে কোনো লেভেলের নাগরিকই হোক না কেন, তারা জানে যে ব্যাংকে আমরা টাকা রেখেছি, এই টাকা চুরি যাবে না, এই টাকা ডাকাতি হবে না, এই টাকা আমি চাইবে মাত্র ফেরত পাবো, এটা আমার আমানত, এই বিশ্বাস। তো ব্যাংকিং পেশাদারিত্বের অনেক বড় একটা রেসপন্সিবিলিটি হলো বিশ্বাসটা আমাদের রক্ষা করা। আমরা যদি সেই বিশ্বাসটাকে ভঙ্গ করে আমাদের পেশাদারিত্বকে আমরা প্রাধান্য না দিয়ে আমরা যদি অন্য কোনো দিকে আমরা ডাইভার্ট হয়ে যাই, আমাদের ব্যক্তিগত কোনো উদ্দেশ্য অথবা অন্য কোনো কারণে, সেটা খুব দুঃখজনক এবং সেটা এক্সেপশনাল, সেটা অন্য কোনো ঘটনা, সেটা ইন জেনারেল না। জেনারেল হচ্ছে আমরা পেশাদারিত্বের সাথে আমানতের কথাটাই চিন্তা করি। আমাদের যে গ্রাহক যারা আমাদেরকে বিশ্বাস করে, আমাদের উপর ট্রাস্ট করে টাকা রেখে নিশ্চিন্তে থাকছে, আমরা প্রপার যে লোকটা টাকা আমার কাছে রেখেছে সেই লোকটাই যেন সেইভাবেই টাকাটা ফেরত পায়, সেই ব্যাপারে আমরা সবচেয়ে বেশি সতর্ক থাকি। এখন আপনি যে প্রশ্ন করেছেন, হ্যাঁ, একথা সত্য যে অনেক বড় বড় স্ক্যাম আমাদের হয়েছে। আমি বিশ্বাস করি না, আমি এটা ব্যক্তিগতভাবে কখনোই বিশ্বাস করি না যে একজন ব্যাংকারের ভিতরে যদি অনেস্টি থাকে, ইন্টিগ্রিটি থাকে, তার যদি কমিটমেন্ট থাকে, সে যদি নলেজেবল হয়, একটা লোন কখনো খারাপ হতে পারে না। আই ডোন্ট বিলিভ, বিকজ ডিউরিং লাস্ট 21 ইয়ার্স, 21 বছর যাবত আমি কাজ করছি ব্যাংকে, আজ পর্যন্ত আল্লাহর রহমতে আমার হাতে 10 টাকার কোনো লোন খারাপ হয়। অনেক বড় বড় ব্যাংকার রয়েছেন, অনেক নলেজেবল পার্সন আছেন, কেন এটা হবে? সেখানে আমি যেটা মনে করি, ব্যক্তিগত মতামত, এটা আমার, এর সাথে অনেকে ডিফার করতে পারেন, এর সাথে ভিন্ন মত পোষণ করতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে এখানে ম্যাল প্র্যাকটিস থাকে, ইভিল ইন্টেনশন থাকে, পার্সোনাল ইন্টারেস্ট থাকে অথবা অন্য কিছু, যেটা যোগ সাজসে হয়ে থাকে। বিকজ আমি একজন লোককে যখন সিলেকশন করি, আমি ব্যক্তিগত কথাটাই বলি, আমি আগেই বলেছি যে আমি আমার বাস্তব কথা বলবো, আমি আমার আমি প্র্যাকটিস থেকে কথা বলবো, আমি বইয়ের কথা বলবো না। বাংলাদেশে যে কাজগুলি আমরা ফেস করি, যে কাজগুলি আমরা করছি, যে সমস্যাগুলি ফেস করি, আমি সেই কথাগুলি বলবো। আমি যখন একজন গ্রাহককে ঋণ দেওয়ার জন্য সিলেকশন করি, প্রথমেই দেখি যে সেই লোকটি ব্যক্তি হিসাবে কেমন, সেটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। একজন মানুষের যদি সম্মান থাকে, মর্যাদা থাকে, মনুষ্যত্ব থাকে, ব্যক্তিত্ব থাকে, লজ্জা থাকে, সেই লোকটা কখনো ফ্রড, ফরজারি অথবা অন্য যে কোনো ধরনের অনৈতিক কাজের সাথে জড়িত হতে পারে না, এটা আমি বিশ্বাস করি। আচ্ছা, আমার কথা হলো, যে লোকটা সোশ্যাল ভ্যালু আছে, যে লোকটার ফ্যামিলি ভ্যালু আছে, যে লোকটার পার্সোনালিটি আছে, আমি সেই লোকটাকে আমি প্রিলিমিনারি স্টেজে তাকে আমি সিলেক্ট করব যে হ্যাঁ, আমি তার সাথে বিজনেস করব। সেকেন্ড স্টেজে গিয়ে আমি তার বিজনেস ভলিউম, তার বিজনেসের ক্যাটাগরি, তার বিজনেস অ্যানালাইসিস করব। এই জন্য যে একটা লোক, সে ফেরেশতা হতে পারে, সে ভালো, সে নলেজেবল, সে তার সৎ লোক, তার পার্সোনালিটি আছে, তার সম্মান আছে, সবকিছু আছে, বাট ব্যবসা বুঝে না, তার সাথে তো আমি বিজনেস করতে পারবো না। সেকেন্ড স্টেজে গিয়ে আমি তার অ্যানালাইসিস করবো না, তার বিজনেস এক্সপিরিয়েন্স, পাস্ট বিজনেস হিস্ট্রিতে কি আছে, তার ফিউচার প্ল্যান তার কি আছে, এটার মধ্যে
মানবাধিকারের যে প্রশ্নটা আসছে, যে ওই স্যার বলছেন, আমাদের জলিল স্যার বলছেন যে একজন লোক ব্যাংক থেকে টাকা নিচ্ছে, নিয়ে এসে ইমোরাল কাজ করছে, নিয়ে এসে অনৈতিক কাজ করছে, যেটা মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তো সেই বিষয়গুলি আমি খেয়াল করব যে হ্যাঁ, আমরা কি কাজ করছে সে, তার বিজনেসের নেচার কি, তার বিজনেসের পোর্টফোলিও কি, তার বিজনেসের ফিউচার কি, এখান থেকে কি আমি আমার টাকা ফেরত পাবো নাকি পাবো না। দিস ইজ দ্য সেকেন্ড স্টেজ। ফার্স্ট স্টেজ আমি বলছি ব্যক্তি হিসেবে কেমন তাকে সিলেকশন করব, সেকেন্ড স্টেজ তার বিজনেস, থার্ড স্টেজ হলো তার ফিনান্সিয়াল স্ট্রেংথ। আমার কাছে তার সে ব্যক্তিও ভালো, সে সবকিছু ভালো, তার বিজনেসও ভালো, এক্সপিরিয়েন্স ভালো, বাট তার এখন ফান্ডিং প্রয়োজন 10 কোটি টাকা, সে চাচ্ছে 100 কোটি টাকা। আমি তাকে 100 কোটি টাকা দিয়ে আমি ব্যাংকের বিজনেস করার জন্য, প্রফিট করার জন্য আমি দিব। এই টাকাটা কিন্তু যখন তার হাতে যাবে, সে ভালো লোক হওয়ার পরেও 10 কোটি টাকা তার বিজনেসে কাটাবে, বাকি 90 কোটি টাকা কিন্তু সেটা সে ডাইভার্ট করবে। ডাইভার্ট করবে কি জন্য? তার হাতে টাকা আছে, সে তখন আরো চিন্তা করবে, মাল্টিপল চিন্তা করবে, চিন্তা করে সেই জায়গাটায় সে দেখা গেল যে যেখানে তার এক্সপিরিয়েন্স নাই, সেখান থেকে খুব বেশি ক্যালকুলেশন করে প্রফিট করার জন্য সেখানে সে বিনিয়োগ করবে। করার পরে কিন্তু সে আটকে যাবে, আলটিমেটলি সে আটকিলে আমি আটকে যাব। তো এখানে আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমাদের অজ্ঞতা আছে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের লিমিটেশন আছে, আমরা অ্যাসেসমেন্টে গিয়ে ভুল করি। আমাদের ব্যাংকিং সেক্টরে আনহেলথি কম্পিটিশন আছে। একজন ক্লায়েন্টের এখানে, একজন পার্টির এখানে, সরি, একজন পার্টির এখানে আমি গেছি, আমি গিয়ে দেখছি যে তার ফাইন্যান্সিয়াল যে স্ট্রেংথ আছে, তাকে 10 কোটি টাকার বেশি দেওয়া যায় না। তাকে আমি হিসাব টিসাব করে তাকে 10 কোটি টাকা দিয়েছি। দেখা গেল আরেক ব্যাংক তার কাছে গিয়ে বলছে, আর সে শাহজাহাল ইসলাম ব্যাংক আপনাকে 10 কোটি টাকা দিয়েছে, ঠিক আছে আমি আপনাকে 30 কোটি টাকা দেবো, আমার এখানে চলে আসেন। সেই ক্ষেত্রে সেই ব্যাংকার চিন্তা করছে না যে এই লোকটা যে আমি 10 কোটি সেই ব্যাংক দিয়েছে, ফান্ডিং করেছে, আমি এখন 30 কোটি টাকা দেবো, এই 30 কোটি টাকা সে কিভাবে রিপে করবে, তার বিজনেস থেকে কিভাবে এই টাকাটা রিটার্ন আসবে, তার যে রিস্ক ফ্যাক্টর গুলি আছে, সেই রিস্ক ফ্যাক্টর গুলি কিভাবে কভার করে আমাকে টাকাটা ফেরত দিবে। এই বিষয়গুলি যদি আমরা প্র্যাকটিক্যালি, অনেস্টলি, ডেডিকেটেডলি যদি আমরা না দেখি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই লোনগুলি খারাপ হয়ে যায়। এবং ওই আমাদের জলিল স্যারের কথায় আবারও আসে, যে স্যার যেটা গুরুত্ব দিচ্ছেন, একটা সুন্দর কথা বলছেন, আমি এটা ফিল করেছি, বিকজ আমি গ্রামে কাজ করে এসেছি, আমি রুরাল এরিয়াতে কাজ করেছি, আমি ঢাকার বাইরে কাজ করেছি, রাজশাহী বেল্টে, আমি মুন্সিগঞ্জে একেবারে রুরাল এরিয়াতে কাজ করেছি, ঢাকার কাছে হলেও, আর বাকি সময়টা আমি ঢাকা সিটিতে আছি। গ্রাম থেকে ডিপোজিট প্রকিউর করা হয়, ইনভেস্টমেন্ট করা হয় শহরে। এইটার পক্ষে বিপক্ষে যুক্তি আছে। পক্ষে যুক্তি হলো গ্রামে আসলে ইনভেস্টমেন্ট করার সুযোগ অনেক কম, কিন্তু কম থাকলেও আমরা যদি গ্রামে ইনভেস্টমেন্ট না করে, গ্রামে যদি উদ্যোক্তা সৃষ্টি করতে না পারি, আমরা যদি সারা দেশে এই ফাইন্যান্সিয়াল স্ট্রেংথটাকে আমরা আরো বেশি শক্তিশালী না করতে পারি, তাহলে কিন্তু আমরা যে সরকার যেভাবে আমরা বলছে বা আমরা চাচ্ছি এসডিজি, আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, আমরা কিন্তু সেই জায়গাটায় পৌঁছাতে পারবো না। আর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল আমরা যদি এটাকে অ্যাচিভ করতে চাই, সাস্টেইন করতে চাই, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে ডাইভার্সিফাই হতে হবে, ডাইভার্সিফাই করতে হবে, আমাদের হাত চারদিকে প্রসারিত করতে হবে। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সরকার, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বা মাননীয় প্রধানমন্ত্রী, উনি প্রতিটা সেমিনারে, প্রতিটা বক্তব্যে উনি বারবার এই কথাগুলি আমাদেরকে বলতেছেন। আমরা জানি যে গ্রামকে শক্তিশালী করতে হবে, আমাদের কৃষককে শক্তিশালী করতে হবে, কিন্তু আনফরচুনেটলি আমরা বারবার দেখি যে কৃষকরাই প্রতারিত হচ্ছে। আনফরচুনেটলি আমি গ্রামে গিয়ে সাধারণ মানুষের সাথে মিশে দেখেছি, তারা অবর্ণনীয় কষ্ট করছে, কিন্তু তারা ফিডব্যাক পাচ্ছে না। কি ধরনের পাচ্ছে না? একজন গ্রামের কৃষক, সে যখন ধান উৎপাদন করবে, সে যখন পাট উৎপাদন করবে, তখন সেটার সে দাম পাচ্ছে না। আবার যখন সে এই ধান বিক্রি করে ডাল কিনতে যাবে, লবণ কিনতে যাবে, শাড়ি কাপড় কিনতে যাবে, সবকিছুর দাম বেশি। মধ্যস্বত্বভোগী আমরা এর মাঝখান থেকে বিপুল পরিমাণ মুনাফা নিচ্ছে, কিন্তু আমাদের কৃষকরা পাচ্ছে না। তো কৃষক যদি আলটিমেটলি মরে যায়, আমার যদি শিকড় মরে যায়, আমি তো গাছ সুন্দর করে লাভ হবে না। সেই বিষয়গুলি আমরা ব্যাংকিং এর সাথে আমি মিশাচ্ছি না, কিন্তু ব্যাংকিং এর সাথে মিশে যাচ্ছে। সরকারের এই ব্যাপারে আমি আরো বেশি উদ্যোগ নেওয়া উচিত। সরকার এই ব্যাপারে যথেষ্ট উদ্যোগ নিয়েছে এবং যথেষ্ট কাজ করছে। আমি পজিটিভলি বলছি, এটা অনেক বেশি ইমপ্রুভ হয়েছে। গ্রামের কৃষকদের মাঝে, গ্রামের মানুষের মাঝে অনেক বেশি অ্যাওয়ারনেস আসছে। আমি একজন পেশায় ব্যাংকার হলেও
আমি গ্রামে যাই, আমি গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষের সাথে মিশি। তামাজি ভাই কিছু কিছু জানেন। নাজির আহমেদ ভাই, জি আপনার জি কাছে তাহলে আমার ওইটার সাথে রিলেটেড একটা কোশ্চেন, যে আপনি বললেন যে জি আপনার কাছ থেকে কেউ একজন এসে 10 কোটি টাকা চাইলো, আপনি সবকিছু দেখে তাকে দিলেন 10 কোটি টাকা, বা 30 কোটি চাইলো আপনি দিলেন 10 কোটি টাকা, কিন্তু আপনার কাছ থেকে নেওয়ার পরে সে অন্য আরেকটা ব্যাংক থেকেও তো আবারও সে 10 কোটি টাকা লোন নিতে পারে। এইটা কি আপনারা কখনো যাচাই করতে পারেন, বা এই পলিসিটা কি রয়েছে, জানার কোনো উপায় রয়েছে যে সে অন্য কোনো ব্যাংক থেকেও সে আবার যে একই পারপাস দেখিয়ে লোন নিচ্ছে, মনে করেন তার একটা ইন্ডাস্ট্রি দেখিয়ে সে 3টা ব্যাংক থেকে লোন নিল, সেটা কি কোনো পলিসি দ্বারা যাচাই করা হয়? এটা সুন্দর কথা বলেছেন। এটা খুবই ইজি ওয়ে আছে, আমাদের টুলস আমাদের হাতে। এটা ম্যাটার ফর এ মোমেন্ট, একটা মুহূর্তের মধ্যে আমরা জেনে যাই। সেটা হলো বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট যদি আমরা যখন ক্লিক করি, আমরা যখন আপলোড করি সিআইবি রিপোর্টটা দেখে, তার ফুল পিকচার আমরা পেয়ে যাই। তার পিকচার পেয়ে যাই, তার কোন ব্যাংকে কি লায়াবিলিটি আছে, এবং তার হিস্ট্রিও পেয়ে যাই। তার কোথাও কোনো ক্লাসিফিকেশন আছে কিনা, ওভারডিউ আছে কিনা, ডিফল্ট লোন আছে কিনা। বাংলাদেশের যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অথবা ব্যাংকে থাকলে আমরা এই রিপোর্টটা উনি যদি গোপনও করেন যে না আমার অন্য কোনো ব্যাংকে নাই, ডিক্লারেশন দেন, আমরা কিন্তু সিআইবি রিপোর্টের মাধ্যমে এই কথাটা, এই ইনফরমেশনটা আমরা পেয়ে যাই। যার কারণে এখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আমরা এই অন্যায়কে, দুর্নীতিকে আমরা প্রতিরোধ করার জন্য যত বেশি আমরা প্রিকশন মেজার নেই, দুর্নীতিবাজরা তত বেশি এর চেয়ে আরো বেশি নতুন নতুন টেকনোলজি, নতুন নতুন বুদ্ধি বের করে। যেমন ছোট্ট একটা উদাহরণ দিই আপনাকে। কিছুদিন আগে আমি একটা কেস ফেস করেছি। এক ভদ্রলোক আমার কাছে আসছেন, আমি তখন মালিবাগ চৌধুরীপাড়া শাখার ম্যানেজার। এক ভদ্রলোক আমার কাছে আসছেন, উনি চেহারা, পোশাক পরিচ্ছদ সবকিছু খুব খানদানি, সুন্দর, দাড়ি টাড়ি আছে, খুব নামাজি এবং ভালো মানুষ মনে হয়েছে তাকে। সে ব্যাংক অ্যাকাউন্ট খুলবে, লেনদেন করবে, তার এই এলাকায় তার বিজনেস আছে, এই কারণে আমার এখানে আসছে লেনদেন করতে। ঠিক আছে, তা ওখানে স্থানীয় লোক একজন সাথে নিয়ে আসছে, যে ওনাকে আমি অনেকদিন যাবত চিনি। তো ওনার এনআইডি সবকিছুই ডকুমেন্ট নিয়ে আমরা অ্যাকাউন্ট খুলেছি। ওই সময় আমরা ওই নির্বাচন কমিশন থেকে এনআইডি ভেরিফিকেশন করতে পারতাম না। তো আমরা ওই এনআইডি তো নিয়ে আমরা অ্যাজ ইট ইজ দেখে সবকিছু এন্ট্রি দিয়ে অ্যাকাউন্ট খুলেছি। এই ভদ্রলোক নাম দিয়েছে রাজবাহার, রাজবাহার নাম দিয়ে অ্যাকাউন্ট খুলেছে, রাজবাহার নামে তার এনআইডি আছে। আমরা অ্যাকাউন্ট খুলে যখন ওই জাস্টিফিকেশনে গেলাম, যে তার ট্রেড লাইসেন্স, তার টিন সার্টিফিকেট, তার এনআইডি তো আমাদের তখন জাস্টিফাই করার কোনো সুযোগ ছিল না, এগুলি ঠিক আছে কিনা। তো দেখলাম যে তার বিজনেসের যে অ্যাড্রেস দেওয়া আছে সেখানে প্রকৃত অর্থে কোনো বিজনেস নাই, এবং যে ঠিকানা এখানে দেওয়া আছে সেই ঠিকানাও নাই। আর তার নামও প্রকৃত অর্থে রাজবাহার না, এটা একটা ছদ্মনাম। এই ভদ্রলোক দেখেন কি করেছে, সে ভালো করে জানে যে আমি যদি ব্যাংকে ফাইন্যান্সের জন্য অ্যাপ্লাই করি, তাহলে ব্যাংক সিআইবি রিপোর্ট দেখে আমাকে ফাইন্যান্স করবে না, বিকজ আমার কোনো পাস্ট হিস্ট্রি নেই, আমার কোনো ওরকম বিজনেস ব্যাকগ্রাউন্ড নাই। সে একই সাথে 8টা ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে, এবং 8টা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে আমাকে সে ঋণের প্রস্তাব দেয় নাই, আমাকে শুধু টাকা লেনদেন করছে আমার এখানে। আর 7টা ব্যাংকে এই লেনদেন শো করে, আরো 7টা ব্যাংকে সে ঋণের প্রস্তাব একসাথে সাবমিট করছে। কিন্তু সে ধূর্ত হলেও শাহেদের মতো অত বেশি ধূর্ত ছিল না। সে জানে না যে এটা যখন আমি অ্যাপ্লাই করব, তো ব্যাংকগুলি ঠিক আছে লোন প্রপোজাল করবে, কিন্তু প্রপোজাল করলে তো এটা সিআইবি একটা জায়গা থেকে নিতে হয়, সেটা হলো বাংলাদেশ ব্যাংকের সিআইবি ইউনিট থেকে। তো আমরা যখন ওই ব্যাংকগুলি যখন একসাথে 7টা ব্যাংক যখন সিআইবি ইনকোয়ারি রিপোর্ট দিছে, এটা বিএফআই এর নলেজে আসছে সামহাও। বিএফআই আমাকে একদিন ফোন করে, বিএফআই থেকে এক জয়েন্ট ডাইরেক্টর, উনি বললেন যে এই নামে আপনার এখানে অ্যাকাউন্ট আছে কিনা, যে হ্যাঁ আছে। তা আছে, তো আপনার এর নাম ঠিক আছে কিনা, নাম টাম সব আমরা ডকুমেন্ট সব ঠিক আছে। তো বললো যে না দেখেন, এটা সে তার নামে কমপ্লেইন আছে, আপনারা একটু বেশি করে ইনভেস্টিগেট করেন। তা আমরা তো অলরেডি ইনভেস্টিগেট করে রেখেছি। তো আমি ওই যে স্থানীয় লোক, যে ভদ্রলোক তাকে নিয়ে আসছিলেন, তাকে ডাকলাম, তাকে ডেকে জিজ্ঞেস করলাম যে ভাই, আপনি যে লোকটাকে নিয়ে আসলেন রাজবাহার, এই লোকটাকে আপনি কতদিন চেনেন? উনি বললেন যে আমি 18 বছর যাবত তাকে চিনি। তো 18 বছর যাবত তাকে চিনেন, তার বাড়ি কোথায়, গ্রামের বাড়ি কোথায়? বললো তা তো জানি না। তার নাম রাজবাহার, আপনি কি শিওর? বললো না, সেটা আমি শিওর হবো কিভাবে, আমি তো রাজবাহার হিসেবে চিনি।
তো এই এই ছদ্মবেশে এই সুযোগ নিয়ে সে এই কাজটা করতে চেয়েছিল, কিন্তু আলটিমেটলি সে সফল হয় নাই। সফল হয় নাই কেন? সফল হয় নাই কিন্তু সে এই তৎপরতার কারণে ব্যাংকাররা যাদের কাছে তারা লোনের প্রপোজাল সাবমিট করেছে, তারা অনেস্টলি ডেডিকেটেডলি তারা এটাকে স্ক্রুটিনাইজ করেছে, জাস্টিফাই করেছে, এবং আলটিমেটলি তার নামে রিপোর্ট হয়েছে, তার সবকিছু ব্লক করা হয়েছে, এবং বিএফআইও যথাযথ ব্যবস্থা তার বিরুদ্ধে নিয়েছে, দুদকে তাকে যেতে হয়েছে, তার অনেক কিছু হয়েছে। তো এই জন্য বলি আপনাকে যে আমরা সিআইবি থেকে সব ইনফরমেশন জানতে পারি। সো এখানে কিন্তু আর গোপন কোনো কিছু নেই। আর একটা বিষয় আমি আপনাকে বলি, মানবাধিকার প্রশ্ন যেহেতু এখানে আসছে, আমি বলি যে আমরা ছোটবেলায় যখন ব্যাংকে গেছি তখন ব্যাংকের একরকমের চিত্র ছিল। আমাদের জলিল স্যার বলেছেন যে এখন আর কোনো কিছু হিডেন থাকে না, আগে কিছুই জানতো না। ব্যাংকে যারা চাকরি করতো তারা রাজার মতো ছিল, আর ব্যাংকে যারা গ্রাহক ছিল তারা প্রজা, এই ধরনের একটা পরিবেশ আমাদের মধ্যে ছিল। বাট এখন কিন্তু মানুষ অনেক বেশি সচেতন, অনেক বেশি খবর রাখে, স্মার্ট মোবাইল ফোন হোক, ইন্টারনেট হোক, তথ্য প্রযুক্তি ইয়েতে হোক, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, বিভিন্নভাবে যেভাবেই হোক, এখন মানুষ অনেক বেশি সচেতন। এবং আমরাও কিন্তু ব্যাংকগুলিতে আমাদের শিডিউল অফ চার্জেস, আমাদের ব্যালেন্স শিট, আমাদের রেটিং, এগুলো কিন্তু ডিসপ্লে করে রাখি সবার জন্য। সবাই এসে দেখেন, আমাদের নোটিশ বোর্ডে এটা ডিসপ্লে করা থাকে। তো আমি একটা ছোট্ট একটা আমার অভিজ্ঞতার কথা বলি। আমি যখন মুন্সিগঞ্জের রুরাল ব্রাঞ্চে ম্যানেজার হয়ে গেলাম এই শাহজালাল ইসলামী ব্যাংকে, সেখানে মুন্সিগঞ্জের নিমতলায়, সেখানে আমরা যাওয়ার পরে দেখলাম যে ওখানে কোনো প্রাইভেট ব্যাংক নেই, ওখানে একটাই ব্যাংক আছে, সোনালী ব্যাংক। তো আমি সেখানে গিয়ে ব্রাঞ্চ ওপেন করার সময় শাহজালাল ইসলাম ব্যাংক, ওই এলাকার মানুষ ঢাকার তো কাছে থাকার পরেও গ্রামের রুরাল একেবারে যারা প্রকৃত অর্থে গ্রামের মানুষ, যারা মাটির মানুষ, যারা প্রান্তিক জনগোষ্ঠী বলতে পারেন তাদেরকে, যে তারা ওই কৃষি কাজ করে বাড়িতে থাকে এতটুকু, এর বেশি আসলে খুব বেশি খোঁজখবর রাখে না। শাহজালাল ইসলাম ব্যাংক আছে এটাই তারা জানে না। আমি সেখানে গিয়ে আমি এত বেশি এনজয় করেছি যে আমার জীবনে কোনোদিন এই এনজয়মেন্ট ভুলবো কিনা আমি জানি না। আমি সেখানে গ্রামের মানুষের বাড়িতে বাড়িতে গিয়েছি, তাদের সাথে আমি আমাদের সার্ভিসের কথা বলেছি, আমাদের সুবিধার কথা বলেছি। আমাদের গ্রামের লোকজন আমাদের ব্যাংকে আসছে, এসে দেখছে যে আরে বাপরে এত সুন্দর ব্যাংক, একদম সব এয়ার কন্ডিশন, তারপরে নিচে এত ফিটফাট। মানুষ প্রথমে জুতা রেখে ব্যাংকের ভিতরে ঢোকে, জুতা নিয়ে ঢোকে না। তো আমি গিয়ে গ্রামের একটা লোক দেখা গেল যে সে ওরকম হয়তো আপডেটেড পোশাক না, লুঙ্গি পরে আসছে, একটা হয়তো গেঞ্জি গাইতে আসছে। কি জন্য আসছে তার ছেলে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, তো সেই টাকা নেওয়ার জন্য উনি আসছেন। আসার পরে তাকে আমি ম্যানেজার, আমি নিজে গেটে গিয়ে তাকে ডেকে এনে আমার চেম্বারে বসিয়েছি। উনি বলতো আমি লিখতে পারি না, আমি বাঁচায় লিখে দিয়েছি। লিখে দিয়ে অফিসারকে ডেকে এই টাকাটা নিয়ে এসে টেবিলে তার হাতে দিয়েছি। এবং এই প্রসেস করতে যে কয়েক মিনিট সময় লেগেছে, সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট, সেই সময়ের মধ্যে তাকে আমি চা খাইয়েছি। তো টাকাটা দেওয়ার পরে উনি আমার কাছে 2000 টাকা, 1000 টাকার 2টা নোট আমাকে দিলেন, যে বাবা এই টাকাটা আপনি রাখেন। তা আমি বললাম আঙ্কেল কেন এই টাকা আমাকে দিচ্ছেন কেন? বললো বাবা আপনি আমার ছেলের মতো, আপনি রাখেন এটা। কেন রাখবো আমি? বললো না এটা তো আমাদের তো আরো অনেক বেশি রাখতো, এত তাড়াতাড়ি এইভাবে এই সার্ভিস তো আমরা কখনো দেখি নাই। তো কি দেখছেন? বললো যে আমাদের যখন টাকা পাঠায় বিদেশ থেকে, টাকা পাঠানোর পরে আমরা টাকা আনতে গেলে ব্যাংক আমাদেরকে বলতো যে আপনার এই টাকা তো আজকে পাবেন না, এটা আসতে 2 দিন সময় লাগবে। কেন লাগবে? যে টাকা আছে, আমরা নামাচ্ছি, নামে নাই এখনো টাকা, আপনার টাকা কিভাবে নামাচ্ছে, রসিদে টেনে নামাচ্ছে না কি নামাচ্ছে, এটা আমি আসলে আদৌ জানি না, আদৌ বুঝি না। যে আকাশে টাকা আছে, এটা কি রসিদে নামিয়ে দিতে হবে, এমন একটা কিছু মনে করছে তারা। তো বললো যে চাচা নামিয়ে দিচ্ছি, মানে বললো যে এটা তো জানি না বাবা, আমাকে বলছে যে টাকা এখনো নামে নাই, নামাচ্ছি, 2 দিন সময় লাগবে। তো 2 দিন সময় লাগবে, আমি তো একজনের থেকে টাকা ধার করে নিয়ে ছেলেকে পাঠিয়েছি বিদেশ, আজকের তারিখ দেওয়া আছে, আমার আজকেই টাকা লাগবে। বললো চাচা যদি তাহলে আজকেই পেতে যান, তাহলে আপনার ওই যে আমাদের পিয়ন আছে, পিয়নের সাথে যোগাযোগ করে। তো পিয়ন একটা ছিল ক্যাজুয়াল পিয়ন, সে রেগুলার এমপ্লয়ি না। তার কাছে যাওয়ার পরে সে বলতো যে চাচা আপনি 5000 টাকা দেন, এটা 3 দিন লাগবে না, আপনি ঘন্টাখানেকের মধ্যে পেয়ে যাবেন। তো তারা 5000 টাকা দিত, টাকা দিয়ে টাকাটা নিয়ে এসে টাকা দিত। আর টাকা না দিলে তাকে 3 দিন ঘুরতে হতো, অথবা সকালে গিয়ে সন্ধ্যা পর্যন্ত বসে থাকতে হতো, অথবা কোনো রেফারেন্স কোনো কিছু হইলে অনেক হেসেল হতো তাদের টাকাটা হাতে পেতে। তো আমি এটা করার পরে আমি বুঝলাম যে সে টাকা আমাকে কেন দিচ্ছে।
তা আমি তাকে টাকা 2000 তার হাতে দিয়ে বললাম যে আপনি আমার বাবার বয়সী, আপনি এখানে আসছেন, আপনি আমার জন্য দোয়া করবেন, আপনার টাকা আপনাকে আমরা দিছি, এখানে ব্যাংকের 10 টাকা আপনার খরচ দিবেন এটা কোনো প্রভিশন নাই। বললো না আমি তো আজীবন দিয়ে আসছি, খরচ লাগে ব্যাংকে। না, কোনো খরচ লাগে না, বিদেশ থেকে আপনার ছেলে টাকা পাঠাইছে, এটা টাকা আপনাকে দেওয়ার দায়িত্ব আমার, আর এটা দিতে কোনোখান থেকে কোনো কিছু নামাইতে হয় না, এটা আসমানে নাই যে রসিদে নামাইতে হবে, এটার জন্য 3 দিন সময়ও লাগে না, এটা 1 মুহূর্তের ব্যাপার। টাকা দিয়ে এই যে লোকটা আমার ব্যাংক থেকে বের হয়ে যাওয়ার পথে যতগুলি লোক পাইছে ততজন লোককেই বলছে যে খুব ভালো একজন ম্যানেজার এসেছে আমাদের এলাকায়, আর খুব ভালো একটা ব্যাংক এসেছে, যাওয়ার মাত্রই টাকা পাওয়া যায়, সময় লাগে না, ওদের টাকা নামাইতে হয় না, ওদের কোনো খরচ লাগে না, আর চা খাওয়ায়, আমি লিখতে জানি না লিখে দেয়। এই যে সেই লোকটা যে বলে গেছে, দেখেন আমার ইন্টেনশন ছিল যে আমি আমার যে এলাকার যে প্রত্যন্ত জনগোষ্ঠী যারা আছে তারা সঠিকভাবে যেন ব্যাংকিং সেবাটা পায়, তারা এখানে এসে উন্নত সেবাটা যেন পায়, ডিজিটালাইজড ব্যাংকিং এর স্বাদ যেন তারা আস্বাদন করতে পারেন, আমি সেই কথা চিন্তা করেছি। এবং এর অন্তরালে আমি কি পেয়েছি, এই যে লোকটা যাওয়ার পথে 10 জন লোককে বলে গেছে, এই 10 জন লোকের কাছে আমার ব্যাংকের অফিসার 10 দিন গেলে 2 জন লোক আসতো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে, আর এই লোকটা বলার কারণে 10 জন লোকই পরের দিন এসে অ্যাকাউন্ট খুলেছে। এবং এই 10 জন লোক তার যত আত্মীয় স্বজন বিদেশে আছে তাদের সবাইকে মেসেজ দিছে আরো 10 জনকে যে তোমরা এটা ভালো ব্যাংকে আসো, তোমার ছেলেকে বলো বা তোমার ভাতিজাকে বলো টাকা পাঠাইতে এখানে, তোমার মেয়ের জামাইকে বলো টাকা পাঠাইতে এখানে টাকা পাঠাইলে টাকা তাড়াতাড়ি যাওয়া মাত্রই পাবা, এবং খুব ভালো সার্ভিস, খুব সুন্দর এয়ার কন্ডিশন, ঠান্ডার মধ্যে গিয়ে টাকা নিয়ে আসবে। তো এই যে মানুষের মধ্যে একটা সাড়া পড়লো, মানে ইউ ক্যান বিলিভ যে আমরা যখন ওখানে ব্রাঞ্চ ওপেন করি, আমার বোর্ড বললো যে এই জায়গায় একটা ইউনিয়ন পরিষদের হেডকোয়ার্টারও না, থানাও না, সিরাজদি খান থানা, এটা থানাও না, একটা চর এলাকা, দূরে দূরে বাড়ি, এখানে ব্যাংক চলে কিভাবে? এখানে তো ব্যাংক চলতে পারে না। আমাদের মুন্সিগঞ্জের এক কর্মকর্তা ছিলেন, উনি বললেন আমার বাড়ি মুন্সিগঞ্জ, আমি জানি না আপনারা কি এখানে ব্যাংক খুলতেছেন, এটা ব্যাংক চলবে না এখানে। তো সে আলটিমেটলি, আমরা এখানে আপনাকে বলি খুব খুশির ব্যাপার, স্যার যেটা বললেন যে রুরাল এরিয়াতে আমরা কিভাবে এটা স্প্রেড করতে পারি আমাদের সেবাটা, সেই ব্যাংক আমরা যে বছর ব্রাঞ্চ ওপেন করেছি সেই বছরই সেই ব্রাঞ্চ প্রফিটে গেছে, সেই বছরই, এটা রেকর্ড। এবং সারা অল ওভার দ্য কান্ট্রি, বাংলাদেশে শুধু শাহজালাল ব্যাংক না, সব ব্যাংক মিলিয়ে এমন একটা রুরাল, মানে চারদিক পার্সপেক্টিভ বিবেচনায় ওই ব্যাংকের ওই ব্রাঞ্চের যে পারফরমেন্স আদৌ পর্যন্ত তার ধারে কাছে কেউ যেতে পারেনি। টিল নাও 150 কোটি টাকা তার ডিপোজিট, এবং যে ডিপোজিটের 60% হলো লো কস্ট নো কস্ট ডিপোজিট, সেভিংস অ্যাকাউন্টে মানুষ টাকা রাখে। আচ্ছা, এখন এই যে প্রান্তিক জনগোষ্ঠী তারা যে বাইরে যে কাজ করছে, এই কষ্ট করে কষ্টার্জিত টাকাটা পাঠাচ্ছে, তাদের সাথে আমি আরেকটা কাজ করতাম, এখানে অনেকগুলো টাকা ব্যাংকের থেকে বাইরে গিয়ে কিছু কাজ আমরা করেছি, যেটা তামাজি ভাই বলেছেন, আমাদের জলিল স্যার বলেছেন যে আমাদের সোশ্যাল কিছু রেসপন্সিবিলিটি আছে, করতে হবে। অশিক্ষিত লোক, এদেরকে সহজেই কিছু এই শ্রেণীর লোক আছে, অতি ধূর্ত লোক আছে, এদের থেকে টাকাটা হাতিয়ে নিতেন আত্মীয় স্বজনের মধ্যে অথবা পরিচিতের মধ্যে, বিকজ যে লোক বিদেশে চাকরি করে টাকাটা তার ওয়াইফের অ্যাকাউন্টে পাঠাতো অথবা মার অ্যাকাউন্টে, বিকজ তার ছেলে, তার ভাই, তার বাবা সবাই বিদেশ থাকে, মহিলাদের হাতে বেশিরভাগ টাকা থাকতো, আর এই মহিলাদেরকে প্রতিবেশী বা পরিচিত আত্মীয় স্বজন বলে যে টাকা, তোমার তো টাকা আসছে, আমার 1 লাখ টাকা, 50,000 টাকা, 2 লাখ টাকা ধার দাও, তোমাকে আবার দিয়ে দিচ্ছি, এইভাবে ধারটা দিয়ে সেরে লাস্টে গিয়ে সেটা টাকা পাইতো না। তো বিদেশ থেকে যে ওই লোকটা আসার পরে এগুলি নিয়েও আমরা দেন দরবার করেছি, এটা তো ব্যাংকের কাজ না, তারপরেও আমরা এগুলি নিয়ে কিন্তু আমরা রাত 10টা 11টা পর্যন্ত আমরা মিটিং করেছি তাদেরকে নিয়ে। তো তাদের কমপ্লেইন ছিল যে দেখেন স্যার, 5 বছর আমরা কি পরিশ্রম করি, মিডল ইস্টে আমরা ওই শিপ ব্রেকিং এর কাজ করতে গিয়ে এত টেম্পারেচার বেশি, ওই যে সালার বস্তা আছে, যে সালার বস্তা আমরা এই জুট ব্যাগ সমুদ্রে ভিজিয়ে পিঠে দিয়ে আমরা শিপ ব্রেকিং এর কাজ করি, তারপরেও 1 ঘন্টা হয় না এটা শুকায় যায়। এই এত কষ্ট করে টাকাটা এখানে পাঠাই, কিন্তু আমরা যখন আসি, আসার পরে এই টাকাটা আমরা হাতে পাই না। তখন আমরা তাদেরকে সাজেস্ট করতাম যে আপনি একটা অ্যাকাউন্ট নিজের নামে করে যান, একটা অ্যাকাউন্ট আপনার ওয়াইফের নামে করে যান, আপনার যে টাকাটা আপনি এসে কাজ করবেন সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে জমাতে থাকেন, এবং টাকা পাঠানোর পর আমার মোবাইল ফোন 24 আওয়ার্স খোলা আছে, ইমেল আছে, যে কোনো ভাবে আপনার হোয়াটসঅ্যাপ আছে, আপনার ভাইবার আছে,
ইমো আছে, যে কোনো জায়গায় আমাকে ফোন করে আপনি যে কোনো সময় ব্যালেন্সটা জানতে পারবেন, কনফার্ম করতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়েছে কিনা। আমাদের জলিল স্যারের দৃষ্টি আকর্ষণ করতে চাই এখানে। স্যার যেহেতু অনেক বড় বড় ফোরামে সরকারের সাথে বিভিন্ন সময় কথা বলেন, আমার কাছে মনে হয়েছে আমি প্রত্যন্ত অঞ্চলে, আমি আমার গ্রামের বাড়িতে একেবারে রোড লেভেলের মানুষের সাথে মিশেছি, আমি কথা বলেছি, আমি মুন্সিগঞ্জে থেকেছি, আমি দোহারে থেকেছি, আমি রাজশাহীতে গিয়েছি, এখানে লোকজনের সাথে কথা বলেছি। আমাদের একটা সম্ভাবনাময় একটা খাত রয়েছে, যেমন আমাদের ম্যান পাওয়ার, আমাদের অ্যাসেট। আমরা এটা কনসেপ্ট আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এই ম্যান পাওয়ার কিন্তু আমাদের বার্ডেন ছিল। একসময় আমরা জন্ম নিয়ন্ত্রণ অমুক তমুক অনেক কথা বলছি, যে এটা না করলে আমরা টিকতে পারবো না। বাট এখন কিন্তু ওয়ার্ল্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসেট হলো, সবচেয়ে কস্টলি অ্যাসেট হলো ম্যান পাওয়ার। আমরা এই গণের যে মানুষের যে বোঝা বার্ডেন, এটাকে জনশক্তিতে রূপান্তর করতে পারি কিভাবে? সরকার এই ব্যাপারে আরো বেশি যদি উদ্যোগী হয়, বাংলাদেশ ব্যাংক এবং প্রাইভেট ব্যাংকগুলি এবং সরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিকে নিয়ে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি থেকে আমরা আসলে এগুলি অত বেশি আশা করতে পারি না। এটা আমি প্রাইভেট ব্যাংকে চাকরি করি সেজন্য বলছি না, আমি একজন নাগরিক হিসেবে বলছি। এটা স্যারও রাজি হবেন। যদিও তারা গ্রামে গঞ্জে গিয়েছে অনেক বেশি, তাদের সেবার সুযোগ অনেক বেশি। এই প্রান্তিক জনগোষ্ঠীর যে লোকগুলি আমাদের মিডল ইস্টে, আমাদের ইউরোপে, আমাদের আমেরিকায় যে ধরনের কোয়ালিফাইড লোক দরকার, সেই ধরনের কোয়ালিফাইড লোক যদি আমরা তৈরি করতে পারি, এবং সেই ধরনের লোক, সেই স্কিল লোক তৈরি করার পরে সে বিদেশে যাওয়ার জন্য ফুল প্রসেসটা যদি একটা প্যাকেজ করে দিয়ে, এটা গভর্নমেন্টের কোনো ভালো একটা সংস্থা যদি এটাকে প্যাট্রোনাইজ করে এবং এটা ফাইন্যান্স যদি ব্যাংক করে, এটা খুবই সেফ ইনভেস্টমেন্ট হবে। এবং এই যে সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে এই যে পিএইচডি করাইতে পাঠান, যারা আমার পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, আমি দেখেছি যে এরা প্রায় অলমোস্ট সবাই, আমি একজনও পাই নাই যে একজন শুধু পেয়েছি আমার আত্মীয়ের মধ্যে, কাজিন, সে ফিরে এসেছে, আর কেউ ফিরে আসে নাই। সরকারি টাকায় স্কলারশিপ নিয়ে এখানে বেতন পাচ্ছে, ওই দেশে গিয়ে ফ্রি স্কলারশিপ করছে, পিএইচডি করে ছেলে মেয়েরা সব ওই দেশে বাড়ি গাড়ি করে বিলাসবহুল জীবনযাপন করে, আমরা এর কোনো বেনিফিট পাই না। বা এই যে আমাদের লক্ষ লক্ষ এই যে শ্রমিক বিদেশে গিয়ে কাজ করছে, তাদের কষ্টার্জিত টাকা, তাদের ঘাম ঝরানো টাকা, এই টাকায় এখন আমাদের মেইন স্ট্রিম, আমাদের অর্থনীতির অনেক বড় একটা চালিকা শক্তি। এটাকে যদি আমরা প্যাট্রোনাইজ করতে পারি, ব্যাংক যদি ফাইন্যান্স করতে পারে, এবং সরকার যদি এটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এই জনশক্তিটাকে যদি আরো বেশি করে, পাওয়ারফুল করে, আরো বেশি স্কিল করে, এবং এই স্কিল ম্যান পাওয়ার আমরা যদি এক্সপোর্ট করতে পারি, তাদের থেকে যে উপার্জন দেশে আসবে, এই দেশ দাঁড়াইতে এই পদ্মা সেতু কেন, বাংলাদেশের বিগ কোনো কিছু বিগ প্রজেক্ট করতে বাংলাদেশের জন্য কোনো সমস্যা হবে না। আমি মনে করি এই স্কিমটা যদি চালু করা যায়, এটা আমাদের জন্য অনেক ভালো হবে, জাতীয় অর্থনীতি অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা আলো রাখবে। আর ওই যে বিদেশি ইনভেস্টমেন্টের জন্য আমাদের দ্বারস্থ হতে হবে না। ধন্যবাদ নাজির আহমেদ, শাহজালাল ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। নাজির আহমেদ ভাই অনেক চমৎকার কিছু তথ্য আমাদের সামনে উপস্থাপন করেছেন, যে বেসরকারি ব্যাংকগুলো কিভাবে মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। আমরা অত্যন্ত আনন্দিত আপনার কাছ থেকে জেনে এই বিষয়টা। আমাদের সাথে একজন দর্শক শ্রোতা লিখেছিলেন, মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেছেন যে সরকার স্বল্প সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করলেও সেগুলি তদারকির ব্যবস্থা না থাকায় মধ্যস্বত্বভোগীরা খেয়ে ফেলছে। সবাই জানে যে পার্সেন্টেজ বাণিজ্য কিভাবে হয়। তিনি পার্সেন্টেজ বাণিজ্য নিয়ে বলেছেন যে এটা আসলে কেউ স্বীকার করতে চায় না, যে এই যে পার্সেন্টেজ দিলে পরেই তাদের জন্য ঋণ সুবিধাটা সহজ হয়ে যায়। দেখা যায় সাধারণ মানুষের জন্য যে ঋণটা প্রয়োজন সেটা সাধারণ মানুষ না পেয়ে সেই মধ্যস্বত্বভোগীরা পেয়ে যাচ্ছে। আরেকজন মোহাম্মদ মতিউল মৌলা, তিনি লিখেছেন, অধ্যাপক আব্দুল জলিল চৌধুরী সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেছেন, যার বেশিরভাগই অজানা ছিল। ঋণ প্রদান সম্পর্কে ম্যানেজার সাহেব বাস্তব অভিজ্ঞতা দিয়ে দারুণ উপস্থাপনা দিয়েছেন। আমাদের সবাইকে ধন্যবাদ দিয়েছেন। আমিনুল ইসলাম ধন্যবাদ দিয়েছেন। এমএন হাসান মিলন, সেও আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন। আমাদের সাথে যে সকল দর্শক শ্রোতা আজকে আমাদের এই লাইভ টক শো দেখছেন, সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সব সময় আমাদের সাথে থাকবেন এই আশা আমরা ব্যক্ত করছি। আজকে আমাদের সভাপতির বক্তব্যের মাঝেই আমাদের আজকের আলোচনা শেষ হবে। তো এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এনএচআর টিভির পরিচালক এবং জাতীয় মানবাধিকার সোসাইটির
চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ নজরুল ইসলাম তামিজি স্যার। আমার বক্তব্য রাখার আগে আমাদের প্রফেসর ডক্টর আব্দুল জলিল চৌধুরী সাহেবের নিকট চলে যাব। আমরা ওনার কাছে আমি আসলে 1 মিনিট বা 2 মিনিটের সংক্ষিপ্ত বিবেক শুনতে চাই, যেহেতু নাজির আহমেদ সাহেব কিছু কথা বলেছেন ওনাকে অ্যাড্রেস করে। এখন উনি যদি কথা না বলেন তাহলে ইনকমপ্লিট থেকে যাবে। আচ্ছা, ওই যে আমি মাওলা সাহেবের একটা কথাকে একটু সাপোর্ট দিচ্ছি আর কি, ওই যে ম্যান পাওয়ার ট্রেনিং করার ব্যাপারে। কানাডা আমাদের কাছে কবর কোড়ার লোক চাইছে এবং ফার্মার চাইছে, তবে এগুলো ট্রেন্ড হইতে হবে, এমনি করলে হবে না, মানে যারা কবর কোড়ে আর কি। এবং আপনারা তো জানেন কানাডার গ্রেভিয়ার্ড গুলো চাইল্যান্ডে, মেইনল্যান্ডে কোনো গ্রেভিয়ার্ড নাই। তো ঠিকই আমরা যদি দক্ষ লোক রপ্তানি করতে পারি আমরা বাজার পাবো। ওই জন্য ট্রেনিং হইতে পারে এবং ইনস্টিটিউট হইতে পারে, সরকারও চেষ্টা করতে পারে, প্রাইভেট লেভেলও চেষ্টা হইতে পারে। এটা একটা ভালো আইডিয়া, অনেক আগে থেকে এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে। শ্রীলঙ্কা, আমাদের একজন প্রধানমন্ত্রী কোনো এক সময় বেড়াতে গেছিল এবং শ্রীলঙ্কার কুমারাতাঙ্গা তাকে বলছিল যে আপনি তো মুসলিম কান্ট্রির প্রধানমন্ত্রী, মুসলিম কান্ট্রিতে আপনি লোক পাঠান, আপনি তো ওয়াইজেস কম পান। আমি তো বুদ্ধিস্ট কান্ট্রি, আমি লোক পাঠাই, আমি তো ওয়াইজেস বেশি পাই। আপনি কি জানেন আমি ওয়াইজেস কেন বেশি পাই? তখন উনি বললো যে না, বলে যে আমি ট্রেনিং দিয়ে লেবার বাইরে পাঠাই, আমি এমনি পাঠাই না। আজকাল বাংলাদেশ সরকার কিন্তু জার্মান টেকনিক্যালে এবং বিএমইটির আন্ডারে ট্রেনিং করে পাঠানোর চেষ্টা করছে বা স্কিটের মাধ্যমে। এটা একটা ভালো দিক আর কি। তবে আমি আশাবাদী আমাদের ব্যাংক সেবা খাত হিসেবে অনেক অগ্রগামী ইন কম্পেয়ার টু আদার সার্ভিস সেক্টর। ব্যাংকের এখন তো ব্যাংক ছাড়া ইনফ্যাক্ট জীবন চিন্তা করা যায় না, সবকিছু ব্যাংকের মাধ্যমে। ইভেন বিসিএস ফর্ম পাওয়া, অ্যাডমিশন ফর্ম পাওয়া ইউনিভার্সিটির ব্যাংক ছাড়া তো হচ্ছে না, সব ট্রানজাকশনে ব্যাংকে হচ্ছে। ব্যাংকে দেখেন দেনমোহন নামে একটা প্রোডাক্ট আছে ইসলামিক ব্যাংকগুলোর, যে বিয়ে শাদী করবে আগে থেকে সঞ্চয় করবে, হজে যাবে আগে থেকে সঞ্চয় করবে, হ্যাঁ বাইরে বেড়াতে যাবে আগে থেকে সঞ্চয় করবে, এইসব স্কিম কিন্তু ব্যাংক চালু করছে। দোষ ত্রুটি থাকতে পারে, সেটা মানুষ মাত্রই থাকে, তারপরেও মানবাধিকার বাস্তবায়নের উদ্যোগ যে ব্যাংকের তরফ থেকে নাই তা কিন্তু না। তবে লিডারশিপ মাস্ট, ব্যাংকের যারা লিডার তাদের ভিতরে যদি কোয়ালিটিভ চেঞ্জ আসে তাহলে ব্যাংকের ইয়াং ফোর্স অনেক ভালো কাজ করতে পারবে। তবে আমি খুব দুঃখের সাথে বলছি যে কোন সিনিয়র ব্যাংকার, মানে যারা ব্যাংকের লিডার, তাদের নেগেটিভ অ্যাটিটিউডের কারণে জুনিয়র ব্যাংকাররা কিন্তু উপরে উঠে আসতে পারছে না। এই ব্যারিয়ারটা কিন্তু রদ করা উচিত। এবং তা ওইসব লোকরাই এই ব্যারিয়ারটা ক্রিয়েট করতেছে যারা কখনোই গ্রাসরুটে কাজ করে নাই, যারা সবসময় ঢাকা শহরে বা চিটাগং শহরে চেয়ার টেবিলে বসে কাজ করছে, গ্রামের লোকদের সাথে কথা বলে নাই, গ্রামের কোনো ব্রাঞ্চে যায় নাই। এই বিষয়টা সরকারের দেখা দরকার বলে আমি মনে করি। এবং উপরের দিকে প্রমোশনের ক্ষেত্রে সিনিয়রদের যারা পলিসি মেকিং এ যাবে, ব্যাংকের এমডি ডিএমডি হবে, ওখানটা একটা ক্রাইটেরিয়া থাকতে হবে যে লোকটিকে এমডি ডিএমডি করবে ও যেন গ্রাসরুটের লোকদের হ্যান্ডেল করার নাম্বার এবং রিমোট এরিয়া কাজ করার জন্য তার অভিজ্ঞতা থাকে। আমি দেখেছি, আমি নিজেও অ্যাজ এ টিচার দেখেছি যে অনেক সিনিয়র ব্যাংকার এমডি ডিএমডি লেভেলের নিচের জুনিয়র অফিসারদের সাথে কিন্তু ঠিক লজিক্যাল বিহেভটা করে নাই। এটা আমি অভিযোগ বলছি না, এটা বলছি যে শুদ্ধ হওয়ার কথা। আমাকে দেখতে হবে গ্রাসরুট, মানবাধিকারের কথা বলছি। আমি যদি মূল ভূমি ঠিক না থাকে, আমি কিন্তু শহরে এসি রুমে বসে কিন্তু ব্যাংকিং কিন্তু ওইটা মানায় না। এই বিষয়টা ভাবতে হবে। উপমহাদেশে কোনো ব্যাংক ব্রাঞ্চ এত সুন্দর না বাংলাদেশের ব্যাংক ব্রাঞ্চ গুলো যত সুন্দর। নট ইভেন ক্যালকাটা, বোম্বে এবং দিল্লি, অপারেটিং কস্ট অনেক বেশি ব্যাংক ব্রাঞ্চ গুলো। এটাও কিন্তু বিবেচনা রাখতে হবে, জনগণের টাকায় কিন্তু আমরা করছি। আরেকটা কথা বলে রাখি, প্রফেসর নুরুল ইসলাম সাহেবের কথা বলছি, যিনি প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান ছিলেন এক সময় ঢাকায় স্বাধীনতার পরে। উনি আমাদের এখানে একটা লেকচার দিয়েছিল সিএসআর এর উপরে। উনি বলেছে বেশি সুদ নিবেন কেন আর বেশি সুদে টাকা জমা দিবেন কেন? ডিপোজিটরকে বেশি সুদ দেওয়ার দরকার কি? আর ল্যান্ড যা বড় তাকে বেশি সুদ চার্জ করার দরকার কি? আর এত সিএসআর করার দরকার কি? এত সিএসআর না করলেও তো হয়। আপনার যদি মূল বিজনেসটা মানবিক হয় তাইলে তো এত সিএসআর করার দরকার পড়ে না। সিএসআর এর নামে কোনো ব্যাংকের ডিরেক্টর কোনো সময় তার নিজ এলাকায় কিন্তু টাকা পয়সা নিয়ে গেছে, পরবর্তীতে উনি ওই এলাকা থেকে ইলেকশন করছে। এইসব অ্যানোমালিজ দেখে বাংলাদেশ ব্যাংক এখন সিএসআর এর ব্যবহারের জন্য পলিসি জারি করছে, ফরম্যাট জারি করছে, ম্যাট্রিক জারি করছে। এগুলো কিন্তু অনেক বড় ডেভেলপমেন্ট। আপনারা আজকে এই লাইভের মাধ্যমে যারা ব্যাংকের ভিতরের বিষয়গুলো জানেন না,
আমি জানিয়ে দিচ্ছি যে সেন্ট্রাল ব্যাংক এগুলোকে কন্ট্রোল করার জন্য কিন্তু অনেক ডিভাইস, অনেক প্যারামিটার কিন্তু ডেভেলপ করেছে। এটা নিশ্চয়ই মালা সাহেবরা জানেন, তাদের খাত ভিত্তিক কাজ করতে হয়। আরেকটি ব্যাপার হচ্ছে যে কোন কোন ব্যাংক দেখা যায় শেয়ার বাজারে ছাড়ে তার পুঁজি ঘটনের জন্য, কিন্তু সে ডিভিডেন্ড দেয় না। কিন্তু আইন হচ্ছে যারা শেয়ার ব্যাংকের মালিকানা, শেয়ার কিনলে তো আপনি ব্যাংকের মালিকানা পাবেন, তার দাবিটা আগে মিটাবেন। সেই দাবি না মিটিয়ে কোনো কোনো ব্যাংকে দেখা যায় সিএসআর করতেছে। এগুলো কিন্তু ক্রস চেকিং হওয়া দরকার। ক্রস চেকিং হলে শুদ্ধ হবে। খেয়াল খুশি মতো নিজের মতো করে করার কোনো অধিকার বা কোনো সুযোগ কিন্তু আর দেওয়া যাবে না। আর ব্যাংকের টাকা লুটপাট করে, ডাইভার্ট করে, ডিফল্ট কালচার ক্রিয়েট করে যে সম্পদগুলো মানুষ তৈরি করছে প্রাইভেট খাতে নিজেদের জন্য, এগুলো বাজেয়াপ্ত করতে হবে। বাজেয়াপ্ত আইনটাকে পরিশুদ্ধ করে এইসব সম্পত্তি জনগণের নামে রাষ্ট্র এগুলোকে বাজেয়াপ্ত করলে পরে তখন অর্থনীতি চাঙ্গা হবে। ব্যাংক খুবই জরুরি একটা ভেহিক্যাল। ব্যাংক ছাড়া গ্রাসরুটে যাওয়ার কোনো সুযোগ নাই। ব্যাংকের কর্মকর্তাদের সবাইকে দায়ী করা যাবে না, অন্তত ইয়াংদেরকে দায়ী করার সুযোগ নাই। ইয়াংরা মন প্রাণে কাজ করে। আগে যারা ব্যাংকার ছিল তাদের আমলে ডিফল্ট কালচার হয়েছে। এগুলো এখন যে সম্পদগুলো ব্যাড অ্যাসেট হিসেবে তৈরি হয়েছে রাষ্ট্র এবং দেশের বাইরে, এগুলোকে রিকভার করে রাষ্ট্র কিন্তু একটা ভালো কিছু করতে পারে, সরকার একটা ভালো কিছু করতে পারে। আমি ধন্যবাদ জানাবো বাংলাদেশ ব্যাংকে এবং সরকারকেও যে লস্ট অ্যাসেট রিকভারি একটা অ্যাক্ট আছে, যেটার মাধ্যমে বাইরে মানি লন্ডারিং করে যে সম্পদটা পাচার করা হয়েছে সেই সম্পদ কিন্তু দেশে রিকভার করে আনা হচ্ছে। এগুলো খুব বড় বড় অ্যাচিভমেন্ট ফাইন্যান্সিয়াল সেক্টরের এবং সরকারের, এবং আমরা এইসব কাজগুলোকে সহযোগিতা করা দরকার। ইয়াং ব্যাংকারদেরকে আমরা আরো সুযোগ সুবিধা দিয়ে পড়াশোনা, ট্রেনিং এর তাদের মোটিভেশন দিয়ে তাদেরকে কিন্তু আরো উপরের দিকে তুলে আনলে দেশের জন্য অনেক মঙ্গল হবে। এটা আমি বলে রাখতে পারি। এজ এ টিচার আমি কিন্তু গভর্নর সাহেবকেও দেখেছি, ডেপুটি গভর্নরও কয়েক ডজন দেখেছি, আমি কয়েক ডজন এমডি দেখেছি, যে তাদের সাইকোলজি দেখেছি শিক্ষক হিসাবে। সেখানে সেই অভিজ্ঞতার ভিত্তিতে বলছি যে ইয়াং ব্যাংকারদেরকে প্রায়োরিটি দিয়ে উপরে তুলে আনতে হবে, তাইলে গিয়ে স্টেবল হবে ব্যাংকিং কমিউনিটি বা ব্যাংকিং সোসাইটি। ধন্যবাদ আমাদের প্রফেসর ডক্টর আব্দুল জলিল চৌধুরী স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এবার আমাদের সভাপতির বক্তব্য শুনবো। জি, প্রফেসর মোহাম্মদ নজরুল ইসলাম তামিম। জি, আসলে ধন্যবাদ আপনাদের সকলকে, গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। বিশেষ করে যেখানে আমার প্রিয় বন্ধু, সিনিয়র ভাই এবং প্রিয় মানুষ অধ্যাপক ডক্টর আব্দুল জলিল চৌধুরী কথা বলেন, সেখানে আমার কথা বলার কিছু থাকে না। তারপরেও আমাদের যে নাজির আহমেদ সাহেব, যিনি দীর্ঘদিন আমাদের মানবাধিকারের সঙ্গে সম্পৃক্ত, তো আমি আমার অভিজ্ঞতা থেকে একটু কথা বলবো, 2 মিনিটের ভিতরে শেষ করে দেবো। যে আমাদের দেশে ব্যাংকিং সেক্টরের যে বোর্ডগুলো থাকে, বোর্ডগুলো ব্যাংক ব্যবস্থাপনার দায়িত্বে যারা থাকেন তাদের উপরে যে অযাচিত হস্তক্ষেপ করে, এটাও কিন্তু একটা অন্যতম কারণ। যে অনেক চেয়ারম্যান নিয়মিত প্রবেশ করে ব্যাংকে, আরে বাবা চেয়ারম্যান তোমার নিয়মিত ব্যাংকে প্রবেশ করা দরকার কি? আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি, যে ব্যাংকের যাবতীয় কাজে অযাচিত হস্তক্ষেপ করেন। এবং দুঃখের বিষয় হচ্ছে অনেক ব্যাংকের এমডি মূলত বোর্ডের অত্যন্ত আস্থাভাজন আজ্ঞাবাহী তল্পিবাহক হিসেবে দায়িত্ব পালন করেন। এটা জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের মানবাধিকার কর্মীদের পক্ষ থেকে এটা আমার অবজারভেশন, আমি বললাম কি। আর একটা হচ্ছে ব্যাংকে ব্যবস্থাপনা কাকে নিয়োগ দিবে, কাকে ঋণ দিবে, কাকে চাকরি দিবে, কাকে চাকরি থেকে ছাঁটাই করবে, ব্রাঞ্চে কাকে ম্যানেজার হিসেবে নিয়োগ দিবে, কাকে কোন অফিসে ট্রান্সফার করবে, সবকিছু কিন্তু বোর্ড থেকে মৌখিকভাবে অনুমোদন নিতে হয়। এটা একটা বড় কারণ। এই যে পলিসি লেভেলে যে এই বিষয়গুলো কিন্তু আমাদের নজর আসা জরুরি বলে আমি মনে করি। আমি আসলে কথা খুব বেশি বলবো না, কারণ আমাদের যে খেলাপির নিয়ে কথা বলা হয়েছে এটাই কিন্তু আমাদের একমাত্র সমস্যা নয় এবং প্রধান সমস্যা নয়। এটা ছাড়াও আরো অনেকগুলো কারণ আছে। খেলাপিরগুলো কিন্তু আমরা যদি অনেস্ট হই এবং আমরা যদি সেই সদিচ্ছা থাকি, আমরা কিন্তু খেলাপির আদায় করতে পারি। এখন ব্যাংকের যে সামগ্রিক খরচ কমিয়ে আনার কথা, যেটা ডক্টর আব্দুল চৌধুরী বললেন, সেটাও কিন্তু আমাদের ভেবে দেখতে হবে। আর আমাদের এখানে যেগুলো দুর্বল ব্যাংক আছে এদেরকে জোর করে টিকে রাখার তো কোনো দরকার নাই। যেহেতু প্রবলেম ব্যাংক আছে এদেরকে জোর করে টিকে রাখার তো কোনো দরকার নাই। এগুলো করাপ্ট করে দিলে, অন্য ব্যাংকের সাথে সমন্বয় করে দিলে, বাংলাদেশ ব্যাংক নিজে মনিটরিং করলে তো চলে। আর একটা হচ্ছে দক্ষতা, যেটা বারবারই যেটা বলতে আমাদের ম্যান পাওয়ার যে বিষয়টা নেওয়ার, ব্যাংকের ভিতরেই দক্ষতা উন্নয়ন জোর দেওয়া দরকার। ব্যাংকে এখনো এই প্রাইভেট, বিশেষ করে সরকারি ব্যাংকগুলো তো অবস্থা যাচ্ছে তাই অবস্থা। শুধুমাত্র কিছু প্রাইভেট ব্যাংকই কিন্তু দক্ষ লোক আছে, যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলি। আর আমি একটা প্রস্তাব রাখছি আজকে এখানে, যে প্রস্তাবটা হচ্ছে এই ডায়াস থেকে আমার আজকের প্রস্তাব, এটা হচ্ছে আমাদের আসলে একটা শক্তিশালী ব্যাংকিং কমিশন গঠন করা দরকার। একটা শক্তিশালী ব্যাংকিং কমিশন গঠিত হইলে, স্বতন্ত্র স্বাধীন নিরপেক্ষ কমিশন গঠিত হইলে, যদি সেই অনেস্ট লোকদের গঠন করা যায়, আমাদের সিভিল সোসাইটি থেকে লোকজন টেনে যদি গঠন করা যায়, আর তারা যদি কাজ করে,
এবং যে প্রবলেমগুলো টেনে এনে কিভাবে উত্তরণ করা যায়, কিভাবে ব্যাংকিং সেক্টরকে আমাদের মানবাধিকার উন্নয়নে, বাংলাদেশ সার্বিক উন্নয়নে কাজ করা যায়, কিভাবে জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য অথবা আমাদের জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ কনসেপ্ট প্রতিষ্ঠার জন্য কিভাবে কাজ করা যায়, কিভাবে কাজে লাগানো যায়, এই বিষয়টা আমাদের ভেবে দেখার সময় এসেছে। আমি আর খুব বেশি বক্তব্য রাখবো না, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর আব্দুল চৌধুরী সাহেবকে, যে কেন ধন্যবাদ জানাচ্ছি, তিনি গবেষণালব্ধ। আমার কাছে মনে হয়েছে তার বক্তব্যের একটা থিসিস, একটা গবেষণাপত্র, এটাই মনে হয়েছে আমার কাছে। আর আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের নাজির আহমেদ ভাইকে, আমি তার ভাইকে খুব পছন্দ করি। আমি তাকে যখন সাধারণ স্টেট ব্যাংকের মালিবাগ চৌধুরী শাখা ব্রাঞ্চের ম্যানেজার, তখন থেকে আমি তাকে খুব পছন্দ করি, কোনো কারণ ছাড়াই। আমার তাকে দেখলে ভালো লাগে, কেন আমি জানি না। আমি তাকেও স্যালুট করছি, ধন্যবাদ জানাচ্ছি, এবং তার যে কন্ট্রিবিউশন সমাজের প্রতি, সেই কন্ট্রিবিউশনকে আমি স্যালুট করছি। এবং গ্রামীণ রুট লেভেলে গিয়ে তার যে সামাজিক কাজ, ব্যাংকিং, একজন ব্যাংকার ছাড়াও তিনি একজন সামাজিক লোক, একজন মানবিক মূল্যবোধের লোক, এটা বোঝাতে সক্ষম হয়েছে। পাশাপাশি আজকে যে নান্দনিক আমাদের সঞ্চালক, আমাদের অ্যাডভোকেট নাজির আক্তার বিউটি, যিনি আজকে সঞ্চালনা করলেন, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ। তো ধন্যবাদ আজকের আলোচনায় সবাইকে অংশগ্রহণ করার জন্য, আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আজকের এই ব্যাংকিং ও মানবাধিকার পর্বতে এখানে আমরা সমাপ্তি ঘোষণা করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।